নমস্কার, আজকের ভিডিওতে আমরা HTML নিয়ে আলোচনা করব। ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের যতটুকু HTML জানা দরকার আমরা মূলত আজকের ভিডিওতে ততটুকু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই কীভাবে একটি ওয়েবসাইট কাজ করে। আমরা আমাদের ব্রাউজারে গিয়ে যদি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক লিখে এন্টার করি তাহলে আমরা নির্দিষ্ট একটি ওয়েবসাইট দেখতে পারি। যেমন আমি এখানে গিয়ে youtube.com লিখে এন্টার ক্লিক করে দিলাম, আমাদের সামনে এরকম ইউটিউবের হোম পেজটা চলে আসছে। কিন্তু বিহাইন্ড দ্য সিনস কী কাজ হয়েছে, প্রথমে আমরা আমাদের কম্পিউটার থেকে একটা ব্রাউজার ওপেন করে নির্দিষ্ট লিঙ্ক লিখে এন্টার ক্লিক করেছি। যেমন এই ক্ষেত্রে ইউটিউব লিখে এন্টার ক্লিক করেছি। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ওয়েব সার্ভার থাকে, ইউটিউবেরও একটা নির্দিষ্ট ওয়েব সার্ভার ছিল। তো আমরা ধরে নিই এটাই হলো ইউটিউবের একটা নির্দিষ্ট ওয়েব সার্ভার। তো যখন আমরা www.youtube.com লিখে এন্টার মারছি, আমাদের ব্রাউজার এই ইউটিউব সার্ভারকে একটা রিকোয়েস্ট করছে। কী রিকোয়েস্ট? ইউটিউব সার্ভারকে বলতেছে তুমি তোমার হোম পেজটা আমাদেরকে দেখাও, আমরা তোমার হোম পেজটা দেখতে চাই। তো এই রিকোয়েস্টটাকে বলা হয় HTTP রিকোয়েস্ট। তো ওয়েব সার্ভার এই রিকোয়েস্টটা পেয়ে আগে কিছুক্ষণ প্রসেসিং করবে, নির্দিষ্ট কিছু কাজ করবে। এখন একটা মানুষ এসে কাউকে যদি কোনো কিছু রিকোয়েস্ট করে সে কি চট করে দিয়ে দেয়? না, সে আগে বিষয়টা বুঝে ভালো করে দেখে প্রসেস করে তারপর একটা রেসপন্স দেয়। তো এই ক্ষেত্রে আমাদের ওয়েব সার্ভারটা প্রসেস করে একটা রেসপন্স দিবে। তো রেসপন্সটা আমার ব্রাউজারের কাছে আসবে। এখন আমার ব্রাউজার যে জিনিসটা পাবে সেটা হলো HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট কোড। HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট কোড। এখন এই বিষয়গুলো সাধারণ মানুষ তো বুঝতে পারে না, যারা কোডিং পারে তারা বুঝে, কিন্তু সাধারণ মানুষ এভাবে বুঝতে পারে না। তাই আমার ব্রাউজার এই কোডগুলোকে পরে সুন্দর করে উপস্থাপন করে। তো উপস্থাপন করার পর আমরা এইরকম একটা আউটপুট দেখতে পাই। এটা শুধু youtube.com না, সব ক্ষেত্রেই, সব ওয়েবসাইটের ক্ষেত্রেই এভাবেই কাজ করে। তাহলে কীভাবে কাজ করে? আমরা কম্পিউটার থেকে ব্রাউজারের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক লিখে এন্টারে ক্লিক করব। এই ওয়েবসাইটটার একটা নির্দিষ্ট ওয়েব সার্ভার থাকবে, সেই সার্ভারের কাছে একটা HTTP রিকোয়েস্ট যাবে। তারপর সেই ওয়েব সার্ভার এই রিকোয়েস্টটা পড়ে বুঝে একটা রেসপন্স দিবে। রেসপন্সটা আমরা আমাদের ব্রাউজারের কাছে চলে আসবে। তারপর ব্রাউজার এই রেসপন্সটাকে সুন্দর করে পার্স করে একটা প্রেজেন্টেবল ফরম্যাটে এইরকম একটা ওয়েবসাইট আউটপুট দিবে। তো এইভাবে একটা ওয়েবসাইট মূলত কাজ করে। এখন ওয়েবসাইট বানানোর জন্য অনেকের আছে কম্পিউটার নেই, তো তারা কিভাবে আপনারা কোডিং শিখতে পারেন আর কি। তো তারা যে কাজটা করতে পারেন, replit.com নামক ওয়েবসাইটে চলে আসবেন। তো সেখানে চলে আসার পর এখান থেকে লগইনে ক্লিক করে দিবেন। তারপর এখানে অপশন দেখাবে কন্টিনিউ উইথ গুগল। এটা নেটওয়ার্ক কানেকশনের উপর ডিপেন্ড করে, অনেক সময় লোড করতে দেরি লাগে। তো দেখালে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ সময় লাগবে, সে আস্তে আস্তে লগ ইন হবে, তাকে সময় দেন। তারপর বলবে যে কোনো একটা অ্যাকাউন্ট বেছে নাও, আমি বেছে নিলাম যে কোনো একটা অ্যাকাউন্ট। তো আমাদের replit.comটা লোড হয়ে গেল। তো আমার এখানে নিজে আগে থেকেই দুটো অ্যাপ ক্রিয়েট করা ছিল, তো নিচের দিকে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, অসুবিধা নেই। আপনারা এখান থেকে অ্যাপসে চলে যাবেন। তারপর এখান থেকে নিউ অ্যাপ বলে একটা অপশন আছে, বা এই যে এখানে ক্রিয়েট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। আপনাদের ক্ষেত্রে এখানে একটা নিউ অ্যাপ অপশনটা দেখাবে, তো আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তারপর ডেভেলপার ফ্রেমওয়ার্কসে ক্লিক করবেন। তারপর যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। কোন টেমপ্লেট? আপনারা লিখবেন HTML। প্রথম যে টেমপ্লেটটা HTML, CSS, JS, স্ট্যাটিক, এই টেমপ্লেট উপরে ক্লিক করবেন। তারপর একটা টাইটেল দিতে বলবে। আচ্ছা, আমরা এক্ষেত্রে টাইটেলটা দিলাম স্যাম্পল। আপনারা আপনাদের মন মতো যে কোনো একটা টাইটেল দিতে পারেন। দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। আপনারা এখানে যদি দেখতে পান আমরা 10টা অ্যাপ এরকমভাবে বানাতে পারবো, অসুবিধা নাই। আমরা একটা দিয়েই আমাদের ইন্টারমিডিয়েট পার করে ফেলতে পারবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই। তো আমরা আপাতত ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিলাম। সে আস্তে আস্তে লোড করবে, তাকে একটু সময় দিন। তো লোড করা হয়ে গেলে এখান থেকে যে অ্যাসিস্ট্যান্ট অ্যাপটা আছে সেটাকে আমরা বন্ধ করে দেবো। নিচে দেখেন AI বলে একটা অপশন আছে, এই যে দেখেন, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, তারপর এনাবল যে টিক চিহ্নটা আছে সেটাকে সরিয়ে দিবেন, তাহলে আর AI অটো কমপ্লিট দিবে না। আর উপরে দিকে দেখেন রান বাটন দেখতে পাচ্ছেন। রান বাটনে যদি ক্লিক করেন, এই যে কোডটা লেখা আছে তার আউটপুট এখানে সুন্দর করে প্রিভিউ হিসেবে দেখিয়ে দিবে। আচ্ছা, তারপর আপনারা এখান থেকে ওপেন ফাইলস যে অপশনটা আছে সেখানে যদি ক্লিক করেন, দেখেন আপনারা এখানে 3টা ফাইল দেখতে পাবেন, HTML index.html,
script.js, style.css, 3টা ফাইল তৈরি করা আছে। তো 3টা ফাইলের মধ্যে আমার কিছু লেখা নাই, সম্ভবত এখানে কিছু লিখছে, সেটার দরকার নাই, অসুবিধা নেই। এই 3টা ফাইলের মধ্যে আমাদের জাস্ট index.html নিয়ে আলোচনা করতে হবে। script.js আর style.css কোনো দরকার নেই, তাই আমরা এখানে ক্লিক করে ডিলিট করে দিব। এগুলো কি আপাতত না জানলেও হবে, এটা ইন্টারমিডিয়েট লেভেলে আলোচনা করা হয় নাই। আচ্ছা, আমাদের জাস্ট HTML নিয়ে আলোচনা করেছি। এখন আপনারা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করেন, আমি যদি কন্ট্রোল কি চেপে একটু মাউসের হুইলটা জুম করি, দেখেন index.html লেখা আছে। ইন্ডেক্স হলো ফাইলের নাম, এক্সটেনশন হিসেবে দেওয়া আছে .html। এটা কোনো ম্যান্ডেটরি না যে .html হতে হবে, আপনারা চাইলে এখানে রিনেম করে html দিতে পারবেন। html একটা HTML ফাইল, আর আমরা জানি যে কোনো HTML ফাইলই হলো একটা ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এখন যে এটার নাম ইন্ডেক্সই রাখা লাগবে এমন না, আমরা এটা চাইলে যে কোনো নাম দিতে পারি, যেমন আমার নিজের নামটা দিয়ে দিলাম rahul.htm, এটাও একটা ওয়েবসাইট। আবার রিনেম করে আমি HTML এর জায়গায় যদি HTML দিয়ে দিই, তাও সেটাও একটা ওয়েবসাইট। আচ্ছা, তো আমি আপাতত স্ক্রিনটা ছোটো করে নিই, তারপর এখান থেকে ক্লোজ করে নিই। এখন আমি আমার কম্পিউটারে দেখাই। তো কম্পিউটারে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে নোটপ্যাডে ক্লিক করব, নোটপ্যাডটা ওপেন হবে। তো নোটপ্যাড ওপেন হলে আমরা এখান থেকে যে কোনো কিছু লিখলাম, যেমন মাই নেম ইস রাহুল, এভাবে লিখে কন্ট্রোল-S ক্লিক করে দিলাম। আমাদের ফাইলটা সেভ করতে বলবে, আমরা আপাতত ডেস্কটপে সেভ করলাম। এখানে লক্ষণীয়, আপনার এখানে টেক্সট ডকুমেন্টস যেটা আছে এটার পরিবর্তে অল ফাইলস সিলেক্ট করে দিবেন এবং একটা ফাইলের নাম দিবেন। যেমন আমি ক্ষেত্রে নাম দিলাম, কী দেওয়া যায়, যেমন আমি যেহেতু MC কলেজে পড়ি, তাই আমি MC.html নাম দিয়ে দিলাম। .htmlও দিতে পারেন, .htmlও দিতে পারেন, আপনাদের ইচ্ছা আপনারা কী দিবেন। তো আমি আপাতত .html দিয়ে দিলাম। তো HTML দেওয়া হয়ে গেলে এখানে এনকোডিংটা UTF-8 এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে, দেওয়া না থাকলে এটি সিলেক্ট করে নেবেন, অন্য কোনো এনকোডিং দিবেন না অনুগ্রহপূর্বক। অন্য কোনো এনকোডিং দিলে বাংলাটা সাপোর্ট করবে না, তাই আপনারা UTF-8 যে অপশনটা আছে সেটা একটু নজর রাখবেন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। এখন আমি যদি ডেস্কটপে চলে যাই, দেখেন ডেস্কটপে একটা ফাইল দেখতে পাচ্ছেন যেটার নাম হলো MC, এবং এটার উপর যদি আপনারা হবার করেন দেখতে পারবেন এখানে লেখা আছে ক্রোম HTML ডকুমেন্ট। এর উপরে যদি ডাবল ক্লিক করেন, দেখেন আপনাদের সামনে এরকম একটা আউটপুট চলে আসবে। এটা পেজ ওপেন হবে, যেটা উপরে টাইটেল দেওয়া MC.html। এটাকে যদি একটু জুম করে দেখাই, দেখেন লেখা আছে মাই নেম ইজ রাহুল। রাহুল খুব সুন্দর করে প্রিন্ট হয়ে গেছে, মানে আউটপুট দেখাই দিচ্ছে। এটাই, আমি এটাকে আপাতত ক্লোজ করে দিলাম। তো এখন আমরা এই যে ফাইলটা ক্রিয়েট করছি, এখানে চাইলে আমরা আমাদের HTML কোডগুলো লিখতে পারবো। তো আমি যদি এখানকার যে কোড আছে সেগুলোকে কপি করে আমি যদি এখানে পেস্ট করে দেখাই, তারপর ফাইলটা এখানে দেখেন ডট লেখা আসছে, এই যে দেখেন ডট লেখা আসছে, কন্ট্রোল-S দিলে সেভ হয়ে গেছে, এখন আর ডট লেখা আসবে না। এখন যদি আমি আবার গিয়ে এটাকে ওপেন করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা চলে আসছে। তারপর আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্টে যদি ক্লিক করেন, দেখেন এখান থেকে এটাকে ক্লোজ করে দেবেন, দেখেন এখানে কোড চলে আসছে, কী কী কোড লিখছি। বা আরও ভালো হয়, রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে ক্লিক করে এই ওয়েবসাইটে কী কী কোড দিয়ে লেখা হয়েছে সব কিছু আপনারা খুব সহজে দেখতে পারবেন। আচ্ছা, তো এই ছিল বেসিক। যাদের কম্পিউটার আছে তারা আপনারা নোটপ্যাড দিয়ে কোড করতে পারেন, বা যে কোনো আইডি, যেমন আমি ভিজুয়াল স্টুডিও কোড খুব ব্যবহার করি, এটাকে ব্যবহার করতে পারেন আপনারা, অথবা যদি অন্য কোনো আইডি সাবলাইম টেক্সট চাইলে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপাতত এটাকে ক্লোজ করে দিলাম। আমাদের যেই ফাইলটা আছে সেটাকে শিফট ডিলিট দিয়ে পার্মানেন্ট ডিলিট দিয়ে দিলাম, এখান থেকে মিসিং হয়ে যাবে, আমি এটাকেও ক্লোজ করে দিলাম। তো আমরা আমাদের ওয়েবসাইটে এখানে ফেরত চলে আসি। তো এখানে একটা বিষয়, আমি আপনাদের জন্য একটা HTML এর নোট তৈরি করেছি। এই নোটটা আশা করি একবার দেখে গেলে সব কিছুই পারবেন, আমি খুব ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, তো এখন আমরা আস্তে 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 একটা করে বিষয়ে আলাপ করব। তো সব কিছু মুছে দিই। আচ্ছা, আমাদের নোটে চলে যাই। তো প্রথমে আছে HTML। HTML পুনরূপ কি? HTML স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML পুনরূপ কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হলো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজটা হয়েছে বিভিন্ন জিনিস হিসাব করে সে একটা সুন্দর আউটপুট দিবে বা একটা যে কোনো একটা কাজ করবে। কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনো কাজ করবে না, সে হলো জায়গায় জায়গায় জিনিসগুলো সুন্দর করে
প্লেস করবে। এটা হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ। যদি আপনারা এখন বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, আস্তে 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 বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তীতে পড়ি HTML এলিমেন্টস। তো দেয়া আছে the HTML element is everything from the start tag to the end tag. HTML elements can be nested. This means that elements can contain other elements. কিচ্ছুই বুঝি নাই, তারপর এখানে কি ট্যাগ দেয়া কিচ্ছুই বুঝি নাই। আচ্ছা বুঝাই। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্যাগ। ট্যাগ কি, ট্যাগ কীভাবে লিখতে হয়? আমরা এরকম লেস দেন, গ্রেটার দেন, এই দুটো সিম্বলের মাঝখানে কিছু লিখলাম, ধরেন আমি লিখলাম হেড, তাহলে এটা হয়ে যাবে একটা হেড ট্যাগ। হেড একটা HTML ট্যাগ, তো এটা হয়ে যাবে একটা হেড ট্যাগ। এবং হেড ট্যাগের এটা হলো একটা স্টার্টিং ট্যাগ। তো প্রত্যেকটা ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হলো স্টার্টিং ট্যাগ, একটা হলো এন্ডিং ট্যাগ। তো আমি কমা দিয়ে যদি এইভাবে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিই, অটো কমপ্লিট করে দিবে। তো এটা হলো হেডের একটা স্টার্টিং ট্যাগ, এটা হলো একটা হেডের এন্ডিং ট্যাগ। যদি আমি জুম করে দেখাই, দুইটার মধ্যে পার্থক্য হলো একটা ফরওয়ার্ড স্ল্যাশ, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে একটা ট্যাগের এন্ডিং বোঝায়, ঠিক আছে? তো প্রত্যেকটা ট্যাগের দুইটা পার্ট থাকে, একটা হলো স্টার্টিং ট্যাগ, একটা হলো এন্ডিং ট্যাগ। আর কিছু কিছু ট্যাগ আছে যাদের স্টার্টিং ট্যাগ থাকলেও এন্ডিং ট্যাগ থাকে না, এদেরকে বলা হয় এমটি ট্যাগ, যেটা আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আপনার মাথায় রাখেন যে কোনো ট্যাগের দুইটা অংশ থাকে, একটা হলো স্টার্টিং ট্যাগ, একটা হলো এন্ডিং ট্যাগ। কারণ হেড ট্যাগের ক্ষেত্রে এটা হলো হেডের স্টার্টিং ট্যাগ, এটা হলো হেডের এন্ডিং ট্যাগ। এখন এর মাঝখানে আমি যদি কিছু লিখি, দেখলাম দিস ইজ, তো এই দিস ইজ যে বিষয়টা সেটা হলো একটা কন্টেন্ট। দিস ইজ হলো কন্টেন্ট। আমি দিস ইজের জায়গায় যদি লিখলাম মাই নেম ইজ রাহুল, তাহলে মাই নেম ইজ রাহুল এটাও একটা কন্টেন্ট। তো তাহলে কী কী বললাম? এটা হলো একটা স্টার্টিং ট্যাগ, এটা হলো একটা এন্ডিং ট্যাগ, এবং মাঝখানে আমরা যা লিখছি এটা হলো মূলত একটা কন্টেন্ট। আর যদি আমরা পুরোটাও বিচার করি, এই পুরোটা মিলে হলো একটা এলিমেন্ট, একটা HTML এলিমেন্ট। যেহেতু এই ক্ষেত্রে আমার ট্যাগের নাম হেড ট্যাগ, তাই এই এলিমেন্টটাকে বলা হবে হেড এলিমেন্ট। এই এলিমেন্টটাকে কী বলা হবে? ট্যাগের নাম অনুসারে। ট্যাগের নাম যেহেতু হেড, তাই মানে এই এলিমেন্টের নাম হবে হেড এলিমেন্ট। আমরা যদি এখানে হভার করে দেখাই, এই যে দেখেন তারাই আমাকে সাজেশন দিয়ে দিতেছে, দ্য হেড এলিমেন্ট রিপ্রেজেন্টস এ কালেকশন অফ অমুক তমুক। আপাতত বোঝা লাগবে না কী দিছে। তো আমরা ট্যাগ জিনিসটা কি সেটা বুঝতে পারছি, আর এলিমেন্ট জিনিসটা কি সেটা বুঝতে পারছি। আমাদের নোটে মূলত এটাই বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে একটা উদাহরণ, যে কোনো একটা ট্যাগ, এখানে ট্যাগের নাম দিছে ট্যাগ নেম, তারপর এটা হলো একটা স্টার্টিং ট্যাগ, এটা হলো একটা এন্ডিং ট্যাগ, এর মাঝখানে কন্টেন্ট দিয়ে দিছে। তো এখানে আরও একটা উদাহরণ দিছে, এটা হলো একটা স্টার্টিং ট্যাগ, এটা হলো একটা এন্ডিং ট্যাগ, এর মাঝখানে এখানে কন্টেন্ট দিছে, এবং ট্যাগের বাইরে এখানে কিছু টেক্সট লেখছে। এখানে লক্ষণীয় এই অংশটুকুকে বলা হবে, এই যে কন্টেন্ট গোস হেয়ার, এই যে এতটুকু অংশকে বলা হবে ট্যাগ নেম অংশের কন্টেন্ট। আমি যে অংশটা সিলেক্ট করে রাখছি এই অংশটুকুকে বলা হবে ট্যাগ নেম অংশের কন্টেন্ট। তারপর এখানে ইজ দ্য স্টার্টিং ট্যাগ, এই অংশটুকুকে বলা হবে ট্যাগ নেম অংশের কন্টেন্ট। তো নিচে আমি একটা সিম্পল যে কোড লেখা দিছি, এই কোডে পেজ টাইটেল যে অপশনটা মানে লেখাটা আছে, পেজ টাইটেল যে টেক্সটটা আছে, এই টেক্সটটা হলো টাইটেল ট্যাগের কন্টেন্ট। আর পুরোটা হলো একটা টাইটেল এলিমেন্ট। তো আশা করি ট্যাগ কী আর এলিমেন্ট কী সেটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। তো এখন আমরা আস্তে আস্তে কোন ট্যাগের কী কাজ সেটা ব্রেকডাউন করব। তো আমরা প্রথমে এত জটিল জিনিস যাব না, আমরা আস্তে আস্তে যাব। আচ্ছা, তো প্রথমে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করব। এখন আমার ইচ্ছা হলো, আচ্ছা আমি আগে দেখিয়ে দিই এখানে আমি যা লিখবো, আমি সাইজটাকে একটু ছোটো করি, আমি এখানে যা লিখবো যেমন দিস ইজ মি, আমি এখানে স্টপ বাটনে ক্লিক করে স্টপ হও, হ্যাঁ স্টপ বাটনে ক্লিক করে আমি যদি এখানে আবার রান দিই, তারপর দেখবেন আচ্ছা এখানে দেখাইতেছে না। কেন দেখাইতেছে না? কারণ আমরা যেহেতু এটা আমরা ওয়েবসাইটে একটা সার্ভারে করতেছি, তাই এখানে একটা বিশেষ কাজ করতে হবে। আমি এখানে দেখাই, আমি যদি এখানে rahul.html লিখে যদি এন্টার দিই, তাহলে দেখেন আউটপুটটা দেখাইছে। তো আপনাদের জটিলতা এড়ানোর জন্য আমি বলবো কেন এরকম হয়েছে। আপাতত আমি যে কাজটা করব, এখানে রাইট ক্লিক করে রিনেম আছে, রিনেমে গিয়ে index.html দিয়ে দিব, তারপর এন্টারে ক্লিক করে দিব, ফাইলটা রিনেম হয়ে যাবে। এখন যদি স্টপ করি, স্টপ হতে একটু সময় লাগবে, তো স্টপ হোক। হ্যাঁ স্টপ করে যদি এখন রান করি, এখন দেখেন আউটপুট দিস ইজ মি চলে আসছে। আপনারা যে কাজটা করতে পারেন, এইখানে অপশন আছে
ওপেন ইন নিউ ট্যাব, এই যে লাস্টে যে কিনারে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, দেখবেন নিউ ট্যাবে এটা ওপেন হবে। আমি কন্ট্রোল দিয়ে জুম করে নিলাম, দেখেন দিস ইজ মি সুন্দর করে লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা চাইলে এখন প্রিভিউ ট্যাবটা বন্ধ করে দিতে পারি আর এটার একবারে এরকম করে দিতে পারি, তাহলে আমাদের একটা বিশাল বড় খালি জায়গা চলে আসে। আচ্ছা, এখন আমি এখানে যেমন দিস ইজ মি লিখলাম, আমি যদি দিস ইজ মি রাহুল লিখি আর এখানে গিয়ে জাস্ট একটা রিলোড দিই, এখানে ক্লিক করে অথবা কন্ট্রোল আর চেপে যদি একটা রিলোড দিই, দেখেন দিস ইজ মি রাহুল চলে আসছে। আচ্ছা, এখন আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো। যেমন আমি এখানে লিখলাম দিস ইজ মি রাহুল রাহুল রাজন, বা একটা কাজ করি, আমাদের নোটস থেকে কিছু প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি, এতটুকু অংশ কপি করে নিয়ে আসছি। আচ্ছা, এখানে তো আপনারা এটা জানেন, এটা হলো হেডিং, HTML এলিমেন্টস, এই অংশটা হলো হেডিং আর এই অংশটা হলো একটা প্যারাগ্রাফ, এটা তো আপনারা জানেন আশা করি। আচ্ছা, আমি এটাকে কপি করে নিলাম, কপি করার পর এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন যদি কোডটা রান করে দেখাই, দেখেন আমি এখানে যে কাজটা করছি এটা একটা লাইনে, এটা একটা লাইনে, কিন্তু আমাদের আউটপুটে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই একই লাইনে আসছে, সেটা কোনো আলাদা লাইনে আসে নাই, মানে প্যারাগ্রাফ আকারে আলাদা লাইনে আসে নাই। তো আমরা চাই আলাদা লাইনে দেখাইতে, মানে একটা প্যারাগ্রাফ আকারে দেখাইতে। তো এই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। তো আমরা যে কাজটা করব, এখানে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই জিনিসটা লিখে দিব। তো আমরা Ctrl+X দিলাম, কাট করে নিলাম, তারপর প্যারাগ্রাফ ট্যাগটা লিখবো। এটা হলো স্টার্টিং ট্যাগ, এটা হলো এন্ডিং ট্যাগ, এর মাঝখানে আমরা কন্টেন্টটা এখানে বসিয়ে দিব। তো এখন যদি আমি এখানে দেখাই, রিলোড করি, এই দেখেন এতটুকু আমাদের একটা প্যারাগ্রাফ ট্যাগ হয়ে গেল। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এই জিনিসটা একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আমরা চাইলে পরের অংশটাকেও প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে বসাতে পারি। আমরা এতটুকুকে Ctrl+X দিয়ে কাট করলাম, তারপর এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। এখন যদি আমি কোডটা দেখাই, রিলোড করে, দেখেন কোনো চেঞ্জ হয় নাই, ইন্টারনালি কোনো চেঞ্জ দেখা যেতেছে না, মানে বাহ্যিকভাবে কোনো চেঞ্জ দেখা যেতেছে না, কিন্তু বিতর্কতভাবে তার মধ্যে একটা ব্যাপক চেঞ্জ হয়েছে। আমি যদি রাইট ক্লিক করে এখান থেকে ইন্সপেক্টে ক্লিক করি, তারপর আপনাদের সামনে নিচে, এটা হয়তো আপনাদের ক্ষেত্রে এই পাশে ওপেন হবে, সমস্যা নাই, আপনারা এখানে ক্লিক করে যদি একটা করে হবার করেন, দেখেন এই যে দেখেন এটা একটা পি ট্যাগ নির্দেশ করতেছে, এটা একটা পি ট্যাগ নির্দেশ করতেছে। তো দুই রকম পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ নির্দেশ করতেছে। তো প্যারাগ্রাফ ট্যাগটা আশা করি আপনারা বুঝতে পারছেন, প্যারাগ্রাফ ক্রিয়েট করার জন্য আমরা পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। তো আমরা যদি আমাদের নোটে ফেরত চলে যাই, এখানে আমরা এই বিষয়টাই লিখছি, ডিফাইন্স প্যারাগ্রাফ ডিফাইন করে। তো যেমন আমি উদাহরণ দিছি, দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, তারপর এখানে আরেকটা উদাহরণ দিছি, দিস প্যারাগ্রাফ কন্টেন্টস এ লট অফ লাইন্স ইন দ্য সোর্স কোড বাট দ্য ব্রাউজার ইগনোরস ইট। মানে আমি কোডটাকে রান করে দেখাই, কপি করি, এখানে গিয়ে পেস্ট করে দিই, এখানে এক্সট্রা যে বিষয়গুলো আসছে আমি অল্ট কি চেপে যদি একটা করে ক্লিক করি, তাহলে আমার কার্সর বসবে। যেমন আমার কার্সর এখানে আছে, আমি অল্ট কি চেপে যদি এখানে একটা করে ক্লিক করি, আমার কার্সর বসবে। তারপর আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এখন আপনাদের কি মনে হয় 1 2 3 4 5 5টা লাইনে 5টা জিনিস দেখাবে? দুঃখজনক বিষয় হলো না। আমি যদি এখান থেকে রিলোড করে দেখাই, দেখেন সব কিছু একই লাইনে দেখাইছে, মানে প্যারাগ্রাফ একটা নির্দিষ্ট পোর্শন দখল করে, এই পোর্শনটা প্যারাগ্রাফ দখল করছে। কিন্তু আমরা যদি 5টা আলাদা আলাদা লাইনে দেখাতে চাইতাম, তাহলে আমরা যে কাজটা করতাম, যে এখানে একটা এন্ডিং ট্যাগ দিতাম, মানে এই যে এতটুকু একটা অংশ, তারপর এখানে একটা পি দিতাম। আমরা আবার মাল্টি কার্সর ফাংশনালিটিটা আনি, এখানে ক্লিক করব, তারপর অল্টে দিয়ে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তারপর এখান থেকে এইভাবে পি লিখব, তারপর বামে কার্সরটা নিব, তারপর কিবোর্ডে এন যে কি আছে, এন কিতে এটা ক্লিক করব, তারপর এখান থেকে এইভাবে অফ করে দিব, শেষ। আমি লেস দ্যান সিম্বল দিয়ে যদি ফরওয়ার্ড স্ল্যাশ দিই, এইভাবে অফ হয়ে যাবে। এখন যদি আপনাদের আউটপুটটা দেখায়, রিলোড করে দেখেন খুব সুন্দর করে এইভাবে আলাদা লাইনে চলে আসছে। কিন্তু আমরা যদি আগের ক্ষেত্রে যাই, Ctrl+Z, এই যে এই ক্ষেত্রে যাই, এই ক্ষেত্রে সে কোনো আলাদা এক্সট্রা লাইন আমাদের দেখাইছে না, কিন্তু পুরোটাকে সে একটা প্যারাগ্রাফ হিসেবে ট্রিট করছে। আশা করি এখন বিষয়টা আপনাদের কাছে অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমরা হেডিংস নিয়ে আলোচনা করব। আচ্ছা, হেডিং মূলত 6টা, হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6। আচ্ছা, তো আমি কয়েকটা উদাহরণ দিই। আমি চাইলে এই উদাহরণটাই আপনাদেরকে দেখাই। আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, তারপর অল্ট কি চেপে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর মুছে দিলাম, কার্সর এনে শেষ। এখন যদি আমি রিলোড করে দেখাই, রিলোড করে যদি দেখাই, দেখেন প্রথমটা হেডিং 1, পরেরটা হেডিং 2, এরপরটা হেডিং 3, এরপরটা হেডিং 4, এরপরটা হেডিং 5, এরপরটা হেডিং 6। এখানে লক্ষণীয় বিষয় হলো
সবগুলো জিনিসই বোল্ড হয়ে আছে, কিন্তু প্রথমটা অনেক বড়, এরপরটা তার চেয়ে ছোটো, এরপরটা তার চেয়ে ছোটো, এরপরটা তার চেয়ে ছোটো, এরপরটা তার চেয়ে ছোটো, এরপরটা এর চেয়ে ছোটো। এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6 এভাবে চলে আসছে। তো মূলত কী ঘটনা কী ঘটলো? তো হেড 1 দ্বারা মানে H1 দ্বারা বোঝায় হেড 1, হেড 1 দ্বারা বোঝায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট HTML হেড ট্যাগ। কী বললাম? H1 দ্বারা কী বোঝায়? সবচেয়ে ইম্পর্ট্যান্ট হেডিং ট্যাগ। আর H6 দ্বারা বোঝায় সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং ট্যাগ। H6 দ্বারা কী বোঝায়? সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হেডিং ট্যাগ। তো আমরা মূলত H1, H2, H3, H4, H5, H6 এই যে ট্যাগগুলো আছে এগুলো ইউজ করে থাকি হেডিংয়ের গুরুত্ব বোঝাতে। যেমন আমি একটা বই বানালাম, যেমন আমি আমার নোটের কথাই যদি বলি, দেখেন এটাকে আমি দিছি হেড 1 কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তারপর এটাকে দিছি আমি হেড 2 কারণ এটা হচ্ছে তার চেয়ে কম গুরুত্বপূর্ণ পার্ট। আমি বড় হেডিং বোঝাতে HTML ব্যবহার করি, মানে হেড 1 ব্যবহার করি। তার চেয়ে কম গুরুত্বপূর্ণ বোঝাতে H2 ব্যবহার করলাম। তার চেয়ে কম গুরুত্ব বোঝাতে H3 ব্যবহার করলাম। তার চেয়ে কম গুরুত্ব বোঝাতে আমি H4 ব্যবহার করলাম। এভাবে আমি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জিনিস বোঝাতে আস্তে আস্তে H1, H2, H4, H5, H6 মানে এভাবে ক্রমান্বয়ে সবগুলো হেডিং ব্যবহার করব। তো এখানে আমি যদি আমার নোটে দেখাই, এখানে সেটাই বলছে যে H1 defines the most important heading, H6 defines the least important heading. Use HTML headings for headings only, don't use headings to make big or bold text. এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তো অনেকে যে কাজটা করে এখানে দেখে যে H1 অনেক বড় আউটপুট দিছে, তাই কোনো টেক্সটকে বড় করে দেখানোর জন্য তারা H1 ব্যবহার করে, যেটা সম্পূর্ণরূপে একটা ভুল। আমাদের ব্রাউজারে যে SEO আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটার ক্ষেত্রে ব্যাপক ক্ষতি করে, ব্যাপক প্রভাব ফেলায়। তাই আমরা H1 ট্যাগ দিয়ে মূলত সবচেয়ে ইম্পর্ট্যান্ট হেডিংটাকে বোঝাবো এবং কখনোই আমাদের প্যারাগ্রাফের মাঝখানে পণ্ডিতি করে লেখাকে বড় করে বোঝানোর জন্য আমরা হেডিং ইউজ করব না। তো কিসের কথা বলতেছে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই। তো আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। এটা হলো হেড 1 ট্যাগ, এটা হলো হেড 1-এর এন্ডিং ট্যাগ, এটা স্টার্টিং ট্যাগ, এটা হলো এন্ডিং ট্যাগ। আচ্ছা আমি একটা কাজ করি, এটা মুছে আমি লিখেই দেখাই। আমি এখানে H1 লিখলাম, মানে আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হেডিং লিখবো। তো আমি এটাকে শেষ করে দিলাম, এর মাঝখানে লিখলাম যে দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিং। হেডিং বানান কি ঠিক আছে? ACAD। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি কোডটাকে রিলোড করে দেখাই, এই যে দেখেন দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট হেডিং চলে আসছে। তারপর আমি যদি এটাকে আরেকভাবে দেখাই H6-এর মাধ্যমে, এখানে এভাবে H6 দিব, তারপর এইভাবে শেষ করে দিব, এর মাঝখানে দেখব দিস ইজ লেস ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এখন যদি কোডটাকে রিলোড করে দেখাই, এই যে দেখেন সবচেয়ে ছোটো অক্ষরে এই হেডিং অংশটা চলে আসছে। তো অনেকে যে কাজটা করে আমি দেখাই কি কাজটা করে। এবার পি লেখছে, মানে পি ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট লেখা আছে, দিস ইজ সামথিং, এরকম কিছু একটা লেখা আছে। এখন সামথিংটা এই লেখাটাকে বড় করে দেখাতে চাই। তো সেটাকে করার অনেক টেকনিক আছে, CSS-এর মাধ্যমে করা যায়। কিন্তু অনেকে যে কাজটা করে যে এভাবে H1 দিয়ে দেয়, তারপর এভাবে H1 দিয়ে দেয়, মানে H1-এর আগে, মানে সামথিংয়ের আগে H1, সামথিংয়ের পরে H1, মানে যে কাজটা করে H1টা মাঝখানে বসায় দেয়, সামথিংয়ের মাঝখানে H1টা বসায় দেয়। তাহলে তারা যে কাজটা করতে চায় সেটা যদি আমি দেখাই, এই যে এই কাজটা করে দিস ইজ সামথিংটা বড় হাতের হেডিং দিয়ে প্রকাশিত হয়ে গেছে। কিন্তু এটা একটা সম্পূর্ণরূপে ভুল পদ্ধতি, যে আমি মাঝখানে এভাবে ইউজ করা যায়। যেমন আমি যদি এখানে বি ইউজ করতাম, বি দিয়ে বোল্ড বোঝায়। তো এটা হলো বি এর স্টার্টিং ট্যাগ, এটা হলো বি এর এন্ডিং ট্যাগ, আর মাঝখানে যে কন্টেন্টটা লিখছি সেটা হলো বি এর দ্বারা এফেক্টেড একটা কন্টেন্ট। তো এখন যদি দেখাই সেটা বোল্ড হয়ে যাবে, দেখবেন বি মানে বোল্ড বোঝায়, তো এখানে বোল্ড হয়ে গেছে। তো অনেকে পণ্ডিতি করে এই কাজটা করে যে হেডিং দিয়ে মাঝখানে কন্টেন্টটাকে বড় করে দেখায়। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা অবৈধ জিনিস, এটা করা উচিতই না। অবৈধ বলতে মানে এটা করলে আমার ওয়েবসাইট বানাতে অনেক সমস্যা হবে, আমি ভবিষ্যতে SEO করতে গেলে অনেক সমস্যায় পড়ব। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল হেডিং নিয়ে আলোচনা। এরপরে অংশে যদি আমরা যাই হেডিংয়ের পর, আচ্ছা এরপর আমাদের এমটি HTML এলিমেন্টস নিয়ে আলোচনা করছে। এমটি HTML এলিমেন্টস বলতে কী বোঝায়? এমটি দ্বারা মানে শূন্য, যার স্টার্টিং ট্যাগ আছে কিন্তু এন্ডিং ট্যাগ নাই, তাকে বলা হয় এমটি HTML এলিমেন্ট। যদি আমরা উদাহরণ কয়েকটা দিই, এখানেই দেওয়া আছে, একটা হলো একটা হলো বিআর
এই যে বিআর, একটা হলো এইচআর। আচ্ছা আমি লিখিয়ে দেখাই। যেমন আমি লিখলাম পি, একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ, এর মাঝখানে লিখলাম দিস ইজ এ কন্টেন্ট। তারপর এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে লিখলাম কন্টেন্ট 2, এখানে লিখে দিলাম কন্টেন্ট 1। এখন যদি আমি এখানে রিলোড করে দেখাই আপনাদেরকে, দেখেন কন্টেন্ট 1 আর কন্টেন্ট 2 এখানে আউটপুট চলে আসছে। আচ্ছা আমি চাই এই যে মাঝখানে যে খালি জায়গা, এই খালি জায়গাটা আরেকটু বাড়ুক, বা আমি চাইতেছি দিস ইজ এ কন্টেন্ট, এর মাঝখানে একটা এমটি স্পেস মানে একটা নিউ লাইন চলে আসুক। এখানে আমি যে একটা ইউজ করতে পারি, এভাবে দিব, এখানে বিআর লিখে দিব। বিআর দ্বারা বোঝায় ব্রেক। এই যে দেখেন দ্য বিআর এলিমেন্ট রিপ্রেজেন্ট এ লাইন ব্রেক। এখন যদি আমি কোডটা দেখাই আপনাদেরকে, দেখেন একটা নিউ লাইন বা একটা নিউ লাইন ব্রেক এখানে অ্যাড করে দিচ্ছে। আমরা চাইলে এখানে ইউজ করতে পারতাম এভাবে বিআর লিখে, তাহলেও হতো। এখন যদি কোডটা দেখাই রিলোড করে, দেখেন একটু নিচে নেমে আসছে। এই যে এখানে একটা এমটি স্পেস দিছে, এমটি স্পেস, এই যে এখানে একটা এমটি স্পেস দিছে। এটি মূলত বিআরের কাজ। তখন বিআরের জায়গায় আমি যদি এইচআর লিখতাম, এইচআর হলো হরিজন্টাল রুলার। দেখতেন আপনারা একটা এখানে এইরকম একটা দাগ চলে আসছে, এটা হলো হরিজন্টাল রুলার। আমরা চাইলে এখানেও লিখতে পারতাম, কোনো বাধ্যবাধকতা নাই। এখন যদি কোডটা রান করে আপনাদেরকে আউটপুট দেখাই, দেখেন এখানে একটা রুলার চলে আসছে। তো এটাই বলছে HTML elements with no content are called empty elements. The BR tag defines a line break and this is an empty element without a closing tag. মানে BR দ্বারা বোঝায় একটা নিউ লাইন ব্রেক বা নিউ লাইন, এবং এটা হলো একটা ক্লোজিং ট্যাগ ছাড়া ট্যাগ, মানে এটা একটা এমটি ট্যাগ। এখানে একটা উদাহরণ দিছে, এরপরে দিছে রুলার্স। এখানে বলছে দ্য এইচআর ট্যাগ ডিফাইন্স এ থেমাটিক ব্রেক। এটা আমি নিজে কি লিখছি, এটা যাই হোক, এই ওয়ার্ডটা যদি আমি খুব সুন্দর বাংলা আপনাদেরকে বের করে দেখাই, আমার নিজেরই মনে নাই, আমি ইন্টারনেট থেকে সুন্দর করে সাজিয়ে লিখছি, তো তাই বিষয়ভিত্তিক। আচ্ছা, তা আমি তো আর এত ভালো ইংলিশ লিখতে পারি না, তাই আমি এআইকে দিয়ে সুন্দর করে আমার ভাষাটা প্রথমে লিখছি, তারপরে সাজিয়েছি, তাই এরকম ঘটনা ঘটছে। দ্য এইচআর ট্যাগ ডিফাইন্স এ থেমাটিক ব্রেক ইন অ্যান HTML পেজ অ্যান্ড দ্য HTML বিআর এলিমেন্ট ডিফাইন্স এ লাইন ব্রেক। মানে এখানে যে বিষয়টা বলতেছে, এইচআর দ্বারা একটা হরিজন্টাল রুলার বোঝায়, আর বিআর দ্বারা একটা নিউ লাইন বা একটা ব্রেক বোঝায়। আচ্ছা, এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই যে এই হলো উদাহরণ। আচ্ছা, এরপর যদি আমরা যাই পয়েন্ট প্রবলেম জিনিসটা কী, যেমন এখানে আমার একটা কবিতা দেওয়া আছে, আমি যদি কবিতাকে একটু কপি করে দেখাই, আমি এই উদাহরণটা W3 স্কুলস থেকে নিয়েছি, সেখানে এইরকম একটা কবিতা দিয়েছিল। আমি এগুলোকে একটু যদি মুছে দিই, এই যে এইরকম একটা কবিতা আমার কাছে দিয়েছিল। তো প্রবলেমটা কি, আমি প্রবলেমটা দেখাই কি, আমি এই যে লাইনগুলো আছে, আমি এগুলোকে এইভাবে প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলাম। এখন যদি কোডটাকে দেখাই আপনাদের, দেখেন সব কিছু এক লাইনে চলে আসছে, কিন্তু আমি চাই সব কিছু যেন এক লাইনে না আসে। আমি চাই এখানে যেভাবে আসছে, যে অর্ডারে আসছে সেই অর্ডারে থাকতো। তাই আমরা লিখবো এখানে প্রি, আর এখানে লিখে দেবো প্রি, মানে আমরা প্রি ট্যাগের মধ্যে যা লিখবো সেটা যেমনি আসছে সেমনি আউটপুট হিসেবে চলে আসবে। যে এখন কোডটা রিফ্রেশ করি, এই যে দেখেন যেভাবে আসছে সেভাবেই আউটপুট হিসেবে চলে আসছে। আমি যদি এখানে আরও ইচ্ছা মতো ব্রেক দিতাম, তাহলে দেখতেন সেম আউটপুট চলে আসছে। আচ্ছা, এটা হলো প্রির কাজ। প্রি, দ্য HTML প্রি এলিমেন্ট ডিফাইন্স প্রি ফরম্যাটেড টেক্সট অ্যান্ড ইট প্রিজার্ভস বোথ স্পেসেস অ্যান্ড লাইন ব্রেকস। মানে সে স্পেসেস আর লাইন ব্রেকসগুলো মনে রাখে এবং সেগুলোকে ব্রাউজারে সুন্দর করে কালেক্ট করে দেখিয়ে দেয়। এই এরপর আসে টেক্সট ফরম্যাটিং। এখানে আমি এক্সট্রা বেশ কয়েকটা জিনিস নিয়ে দেখিয়েছি, তো এতটুকু লাগবে না, আমি যতটুকু লাগবে ততটুকুই নিয়ে আলোচনা করব। আর আমাদের মাহবুবুর রহমান স্যারের বইয়ে বেশ কয়েকটা আছে, এগুলো আমি এখানে তুলে দিছি, এগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখন আসেন টেক্সট ফরম্যাটিং। তো প্রথমটা আমরা বলি, আমি এটা প্যারাগ্রাফ লিখি পি, এটাকে শেষ করে দিই, এর মাঝখানে লিখলাম দিস ইজ মি। আচ্ছা, এখন আমি একটা করে অ্যাপ্লাই করবো। তো অ্যাপ্লাই করার জন্য কি, প্রথমটা আমরা দেখছি বি, বোল্ড টেক্সটটাকে বোল্ড করে। তো কীভাবে করে, আমি এভাবে বি লিখবো, তো বি ট্যাগ লিখে ফেললাম, এর মাঝখানে আমি যদি কিছু লিখি বোল্ডেড টেক্সট। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এই টেক্সটটা বোল্ড হয়ে গেছে।
দেখছেন এই টেক্সটটা বোল্ড হয়ে গেছে। আচ্ছা, এরপরে বলছে স্ট্রংও বোল্ড করে। তো স্ট্রং আমি লিখে দেখাই, তারপর আপনাদের পার্থক্যটা দেখাবো। আমি আপাতত স্ট্রংটা লিখে দেখাই, স্ট্রিং না স্ট্রং, এখানেও স্ট্রং। এখন যদি কোডটা রিফ্রেশ করি দেখেন সেমই, সেও টেক্সটটাকে বোল্ডই করছে, কিন্তু তাদের মধ্যে বেসিক পার্থক্য আছে। ইজ ইট ডিফাইন্স বোল্ড টেক্সট উইদাউট এনি এক্সট্রা ইম্পর্টেন্স অ্যান্ড স্ট্রং এলিমেন্ট ডিফাইন্স বোল্ড টেক্সট উইথ স্ট্রং ইম্পর্টেন্স। মানে আপনি যখন বোল্ড টেক্সট দিয়ে কোনো কিছুকে বোল্ড করবেন, সেটা কোনো ইম্পর্টেন্স, এক্সট্রা ইম্পর্টেন্স যোগ করা ছাড়া সেটাকে বোল্ড করবে। আর যখন স্ট্রং টেক্সট দিয়ে কোনো কিছুকে বোল্ড করবেন, তখন সেটার উপরে এক্সট্রা ইম্পর্টেন্স দেওয়া হবে। এখন এক্সট্রা ইম্পর্টেন্স জিনিসটা কীভাবে কাজ করে, তো অনেক ওয়েবসাইটে এরকম রাইট ক্লিক করে রিড অ্যালাউড বলে একটা অপশন থাকে। এখানে আমার এখানে দেখাইতেছে না, এই যে দেখায় এজ ব্রাউজারে, যাই হোক। তো এই রিড অ্যালাউড যে অপশনটা আছে, মানে সে অটোমেটিক টেক্সটগুলোকে পড়বে। তো ওই পড়ার সময় যে অংশটা স্ট্রং দিয়ে মানে বোল্ড করা, এই অংশটাকে একটু জোর দিয়ে উচ্চারণ করবে, আর যেটাকে বি দিয়ে বোল্ড করা সেটাকে এত গুরুত্ব দিয়ে উচ্চারণ করবে না। আচ্ছা, এরপরে আছে আই দ্বারা বোঝায় ইতালিক। আমি যদি এখানে স্ট্রংয়ের জায়গায় আই লিখে দিই, এখন যদি কোডটাকে রিফ্রেশ করে দেখাই, দেখেন এটা ইতালিক হয়ে গেছে। আচ্ছা, আর এমফেসাইজ, এটাও ইটালিকের মতোই কাজ করে, তবে এমফেসাইজ ওই যে সেম, এটা হচ্ছে গুরুত্ব আরোপ করে, এই জিনিসটার প্রতি একটা গুরুত্ব আরোপ করে। এই যে দেখেন এমফেসাইজ টেক্সট ডিসপ্লেস ইন ইতালিক, মানে এটাও ইতালিকের মতো করে দেখায়, আইও ইতালিকের মতো করে দেখায়, তবে আই যে কাজটা করে আই জাস্ট ইতালিক করে, আর এমফেসাইজ এটার উপরে একটা এক্সট্রা গুরুত্ব আরোপ করে। আচ্ছা, এখন আমি এখানে কিছু টেক্সট লিখলাম, আমি চাই এই অংশটাকে একটু ছোটো করে দেখাতে, তাই আমি এখানে লিখব স্মল, মানে স্মল ট্যাগের মধ্যে তাকে নিয়ে নিব। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ করে দেখাই, দেখেন আচ্ছা এখানে পার্থক্যটা খুবই সামান্য, একটু ছোটো হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এটা না দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি মুছে দিলাম, এখন যদি দেখেন সবগুলো একই সমান্তরালে আছে, কিন্তু আমি যদি আবার ফিরে নিয়ে আনি, এখন যদি রিফ্রেশ করে দেখাই, দেখেন একটু ছোটো হয়ে গেছে। ঠিক আছে, তো স্মলের কাজ হয়েছে ছোটো করে ফেলা। এরপর আসছে বিগ কী কাজ করে, বিগ হয়েছে বড়ো করে, সিম্পল। স্মল ছোটো করলে বিগ বড়ো করে, বিগ, এখানেও বিগ দিয়ে দিলাম, বিগ। এখন যদি কোডটাকে রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন একটু বড় হয়ে গেছে, শেষ, সহজ জিনিস, সেসব কোনো কঠিন না। ডিইএল দ্বারা বোঝায় ডিলিট, শেষ। ডিলিট মানে কি ডিলিট? আচ্ছা, আমি আউটপুট দেখাই, তারপর বুঝতে পারবেন। ডিইএল ডেল। এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে এইটা হলো ডিলিটের কাজ, মানে একটা স্ট্রাইক থ্রো দেওয়া দেয়। MS ওয়ার্ডে যে স্ট্রাইক থ্রোটা আছে, মানে কেটে দেয়, টেক্সটটাকে কেটে দেয়, সেই কাজটা করে ডেল। এই যেখানে আছে ডিফাইন্স এক্সট্রা ডিলিট, পড়ে নেবেন আর কি। এটা আমি প্রথমে আমি নিজের মতো করে লিখছি, পরে আমি এআই দিয়ে, যাতে সিম্পলি বোঝা যায়, আরও সহজভাবে বোঝা যায়, তখন আমি এআইকে দিয়ে একটু টেক্সটটাকে সহজ করে, ইংলিশটাকে একটু কারেক্ট করে লিখিয়ে দিছি। আচ্ছা, এরপর আছে INS। এটা আসলে আমাদের ইন্টারমিডিয়েটের মেইন বইয়ে নাই, তাও আমি দিছি। এটা কী করে এটা আমি দেখালেই বুঝবেন কী করে। সব কিছু মুখ দিয়ে বলার দরকার নেই, উদাহরণ দেখলেই মনে থাকবে। এগুলো এতটা গুরুত্বপূর্ণ না। এই যে দেখেন একটা আন্ডারলাইন দিছে, ইনসার্ট হয়েছে, আন্ডারলাইন দিছে। আন্ডারলাইন দিয়ে কী করে, মানে সে আমার ব্রাউজারটাকে বুঝাইতেছে যে এই অংশটা, এই অংশটা আমি কোনোখান থেকে ইনসার্ট করছি বা কোনো জায়গা থেকে কপি করে আইনা পেস্ট করে দিছি। এটার কাজ কি? এটার কাজ হলো আমি এই কোনো একটা কোয়াট, বিল গেটসের কোনো উক্তি আমি যদি এনে দেখাই, যেমন বিল গেটস কোয়াটস, যে কোনো একটা এনে দেখাই, যদি তা আসে না কেন, এই যে যেমন আমি এটা দেখাতে চাই, এই জিনিসটাকে এইভাবে আমি কপি করে এই জায়গায় পেস্ট করে দেবো। এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে মানে এই জিনিসটা আমি ইনসার্ট করছি, বাইরে থেকে এনে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই জিনিসটা বোঝানোর জন্য INS ইউজ করে। এখানে যে টেক্সট ফরম্যাটিংয়ের বিষয়গুলো আছে, এগুলো মূলত আমার ব্রাউজারকে বোঝানোর জন্য কীভাবে তুমি টেক্সটটাকে ফরম্যাট করবে। আমরা চাইলে এই কাজগুলো, প্রত্যেকটা কাজ আমরা CSS এর মাধ্যমে করতে পারি। যাই হোক, এরপরে দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, সাব আর সাব। আচ্ছা, সাব কী করে আর সাব কী করে? সাব আর সাব, একটা বি একটা পি। আমি এখানে প্রথমে সাব দিয়ে লেখাই, সাব
আর সাব। এখন আমি এখানে সাপোজ 2 লিখলাম, দেখি কি হয়, 2টা নিচে নেমে গেছে। আচ্ছা, তো কেন নিচে নামলো? তো সাবের এখানে তো একটা বেজাল হয়েছে, এটা মুছে দিই। হ্যাঁ, এখন যদি দেখাই তাহলে সেমই আউটপুট আসবে, কোনো পার্থক্য হবে না। হ্যাঁ, তো সাব মানে হলো সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট মানে টেক্সটটাকে নিচে নামিয়ে দাও, শেষ। তারপর আমি যদি সুপ দিই সাব, সেটা হলো সুপারস্ক্রিপ্ট। এখন যদি কোডটাকে রিফ্রেশ করে দেখাই, এই যে এটা উপরে তুলে দিছে। এটা কখন কাজে লাগে? যেমন আমি H2O লিখবো, কীভাবে লিখবো? প্রথমে আমি লিখবো এইভাবে H করে 2 বোঝানোর জন্য, মানে 2টাকে নিচে নামার জন্য এভাবে লিখবো সাব, তারপর 2 লিখবো, আবার এটাকে শেষ করে দিব, দেন আমি এখানে লিখে দিব। এখন যদি দেখাই, এই যে দেখেন H2O চলে আসছে। এখন আমি A+B হোল স্কোয়ার লিখবো। এটা কীভাবে লিখবো? ভেরি সিম্পল। প্রথমে আমি এভাবে ব্র্যাকেটের ভিতরে A+B লিখবো, তারপর এখানে একটা হোল স্কোয়ার, মানে স্কোয়ারটাকে উপরে বসাতে চাই, এই দুইটাকে উপরে নিতে চাই, তাই আমরা এখানে লিখবো সুপারস্ক্রিপ্ট, আর এখানে 2 দিয়ে দিব, শেষ। সিম্পল। এগুলো খুবই সহজ, খুব সহজ। এই যে স্কোয়ার চলে আসছে, শেষ। এই হলো সাব আর সাপের কাজ, শেষ। আর এরপরে অংশটা কাজে লাগে না। এরপরে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দিছি, এটা না পড়লেও হবে, এটা খুব বেশি কাজে লাগে না। এটা আমি একটু দেখাই দিই, কিউটা কী কাজ করে। কিউটা এসে কোয়াটেশনে কাজ করে। যেমন আমি এখানে মুছে দিলাম, আমি বিল গেটসের যে উক্তিটা আছে সেটাকে কোয়াটেশনের মধ্যে রাখতে চাই, তাই আমরা এভাবে লিখে দিব। এর মাঝখানে আমি যদি আমার সেই উক্তিটা পেস্ট করে দিই, তাহলে আপনারা আউটপুটটা দেখতে পাবেন। দিস ইজ এই যে অংশটা যোগ করছে কোটেশন মার্ক, এই যে অংশটা দেখেন, এটা আমি হাইলাইটস করতে পারতেছি না, এই অংশটা যোগ করছে আমার ব্রাউজারে। এই যে এই অংশটা আমার ব্রাউজারে যোগ করেছে, শেষ। এটা হলো কোটেশনের কাজ। আর ব্লক কোড কী করে? এখানে একটা এক্সাম্পল দিছি। ব্লক কোড সেম কাজ করে, জাস্ট এখানে একটা সাইড, একটা লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক যোগ করে দেয়। এটা দেখার দরকার নেই, শেষ। আমি যতটুকু দেখাইছি এতটুকুই যথেষ্ট, আর দেখার দরকার নেই। এরপরে আসে কমেন্টস। আচ্ছা, এখন আমরা এখানে দেখতেছি যা লিখি তাই আউটপুট হিসেবে চলে আসে। আমরা এমন কিছু করতে চাই না যেমন একটা জিনিস লিখবো যেটা আউটপুট হিসেবে আসবে না, তখন কী করবো? আমরা এরকম একটা জিনিস লিখবো, একটা আশ্চর্যবোধক চিহ্ন দেবো বা এক্সক্লেমেশন মার্ক দেবো, তারপর 1 2 3 4টা জিনিস লিখবো, তারপর এখান থেকে মাঝখানে চলে যাব, তারপর একটা এন্টার দিব। এখন এর মাঝখানে আমি যা লিখবো, যেমন দিস ইজ সামথিং, এই যে এই পুরো জিনিস আমার ব্রাউজার পড়বে, কিন্তু কোনো আউটপুট দেখাবে না। তার মানে এই পুরো জিনিসটা হলো একটা কমেন্ট। আমি যদি দেখাই, রিফ্রেশ করে দেখেন, কিচ্ছু নেই। কিন্তু আপনারা যদি এখানে লক্ষ্য করেন, দেখেন এখানেও কিছু নেই। আমি যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স দেখাই, দেখেন জাস্ট এই অংশটা আছে, কিন্তু এই অংশের কোনো আউটপুট নাই। তার মানে এই অংশটা হলো একটা কমেন্ট। আশা করি কমেন্টটা বুঝতে পারছেন। তো কীভাবে লেখে? প্রথমে এইরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেটস দিবেন, আশ্চর্যবোধক সিম্বল দিবেন, 1 2 3 4 4টে দিবেন, মাঝখানে চলে যাবেন, এখান থেকে যা কিছু লিখবেন, হিজিবিজি যাই লিখবেন সেটাই একটা কমেন্ট। এখানে লাইন ব্রেক দিয়ে এইভাবে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, যেমনি মন চায় এমনি লিখতে পারেন, শেষ। এটা হলো কমেন্টস। এখানে কমেন্টস নিয়ে কিছু বলে নাই, কমেন্টস আর নট ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার, বাট এটা পড়ে নেবেন, খুব সিম্পল বিষয়। এরপরে আসে অ্যাট্রিবিউটস জিনিসটা কী? অ্যাট্রিবিউটস জিনিসটা হলো একটা বিশেষ কিছু আমার ট্যাগের সাথে যোগ করে। তো আমি আগে একটা উদাহরণ দেখাই, তারপর আপনারা বুঝতে পারবেন। আমি এই উদাহরণটাকে কপি করে পেস্ট করে দিই না, আমি লিখেই দেখাই। আমি এইভাবে একটা লিখলাম। যে কোনো ধরনের লিঙ্ককে অ্যাড করার জন্য আমরা এই ট্যাগ ইউজ করি। দ্বারা কী বোঝায়? দ্বারা বোঝায় অ্যাঙ্কর। যেমন আমি এখানে বলতে চাই যে আমি google.com যাবো, তাই আমি এখানে লিখলাম গুগল। তো গুগল একটা লিঙ্ক হিসেবে কাউন্ট করবে। তা আমি বলবো গুগল যে টেক্সটির উপরে ক্লিক করলে কই যাবে? আমি বলবো এই স্রেপ, যে তুমি রেফারেন্সটা হলো, হাইপার রেফারেন্সটা হলো HTTPS। এটা কীভাবে লেখে আমি তো নিজেই ভুলে গেলাম। google.com ভুলাটাই স্বাভাবিক, এগুলো খুব বেশি মনে থাকে না। জাস্ট google.com কপি পেস্ট করে দিলেই হবে। HTTPS এত কিছু লেখার দরকার নেই, জাস্ট google.com এই যে এভাবে লিখে দিলেই হয়ে যাবে। https://www.google.com/। এখন যদি কোডটাকে রান করে দেখাই, এই যে দেখেন একটা লিঙ্ক হিসেবে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি, আমার গুগলটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে কী করলাম আমি আবার আস্তে আস্তে বুঝাই। প্রথমে আমরা ট্যাগ ইউজ করছি। দ্বারা বোঝায় অ্যাঙ্কর মূলত একটা লিঙ্ক যোগ করার জন্য আমরা ট্যাগ ইউজ করি। এখন আমি বলতেছি গুগল যে আছে, এই যে গুগল লিখে আসছে। আমি এখানে যদি গুগলের জায়গায় আমার নিজের নাম লিখতাম রাহুল, এখানে রাহুলই চলে আসতো। আমি রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন রাহুলই চলে আসছে। ভেরি সিম্পল। এখন এই টেক্সটটাকে একটা লিঙ্ক হিসেবে দেখা যাচ্ছে। তো লিঙ্কটা কি? লিঙ্কটা হলো এই স্টেপ, এই যে এই অংশটাই, এতটুকু হলো আমার লিঙ্ক, আমার সেই কাঙ্ক্ষিত লিঙ্ক। তো এটা হলো আমার সেই লিঙ্ক। আমি লিঙ্কটা এই স্টেপের উপর
যা লিখছি এই পুরোটা হলো একটা অ্যাট্রিবিউট। এই যে পুরোটা, এই পুরোটা হলো একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট যে কাজটা করে একটা ট্যাগের এক্সট্রা ফাংশনালিটি বাড়ায়। যেমন আপনারা শুনবেন এক্সটেনশন যেমন এক্সট্রা ফাংশনালিটি বাড়ায়, একটা অ্যাট্রিবিউটও এইরকম এক্সট্রা ফাংশনালিটি বাড়ায়। তো আমরা এই স্টেপ দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিছি। এই স্টেপ, এই যে লিঙ্কটা কীভাবে দিছি, এই এতটুকুকে আমি কাট করে দিই। এই যে প্রথমে এই স্টেপ দিছি, তারপর একটা ইকুয়াল সাইন দিছি, তারপর কোটেশন দিছি, কোটেশনের মাঝখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিছি। এখন যদি কোডটা রিফ্রেশ করে দেখাই, এই যে রাহুল চলে আসছে। আমি যদি ক্লিক করি এখানে google.com-এ নিয়ে যাবে। আমি যদি অন্য কোনো ওয়েবসাইট দিতাম লাইক facebook.com, আমি এখান থেকে google.com মুছে facebook.com দিতাম, তাহলে আমাদের facebook.com-এ নিয়ে যেত। তো facebook.com-এ নিয়ে গেছে। তো দিস ইজ ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। আমাদের নোটে এগুলো নিয়ে আলোচনা করছে, এটা আপনারা এখন পড়ে নেবেন, খুব সহজ। অ্যাট্রিবিউটকে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করছে। আচ্ছা, এখন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা বিষয় আছে। কী বিষয়? আমি এখানে যখন রাহুলে ক্লিক করতেছি, সে আমার google.com-এ নিতেছে, খুব ভালো কথা। আপনারা যদি লক্ষ্য করেন, সে কিন্তু কোনো নিউ ট্যাব ওপেন করে নাই। এই যে দেখেন, সে কোনো নিউ ট্যাব ওপেন করে নাই, সে একই ট্যাবে ওপেন করে দিচ্ছে। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে নিউ ট্যাবে ওপেন করার জন্য এখানে একটা জিনিস লিখতে পারি, একটা বিশেষ অ্যাট্রিবিউট যেটাকে বলা হয় টার্গেট। তারপর এখানে তার একটা ভ্যালু দিব, সেটা হলো ব্লাঙ্ক। এখন যে ঘটনাটা ঘটবে, আমি যদি রিফ্রেশ করি, এখন যদি দিই, তাহলে এই যে দেখেন একটা নিউ ট্যাবে সে ওপেন করে দিচ্ছে। মানে ব্লাঙ্ক যে কাজটা করে, সে একটা নিউ ট্যাবে যে কোনো লিঙ্কে ওপেন করে, টার্গেট ব্লাঙ্ক। আর বাই ডিফল্ট যদি আপনারা টার্গেটের ভ্যালু জানতে চান, সেটা হলো সেলফ। বাই ডিফল্ট হলো সেলফ মানে সে নিজের মধ্যে নিজেকে ওপেন করে। এই যে দেখেন, নিজের মধ্যে নিজেকে ওপেন করে দিচ্ছে। তো এটাই আলোচনা করছে, সেলফ আর হলো ব্লাঙ্ক বুঝিয়ে দিচ্ছে। এখন আছে ইমেজ। আচ্ছা, তো ইমেজের জন্য আমি যেহেতু বিল গেটস ওনার অনেক বড় ভক্ত, আমি বিল গেটসের একটা ইমেজ নিয়ে আনলাম। যেমন আমি এই ইমেজটাকে ব্যবহার করতে চাই, বা আমি ইমেজ ট্যাবে গিয়ে যে কোনো একটা ইমেজ, যেমন এই ইমেজটা ব্যবহার করতে চাই, রাইট ক্লিক করব। এখান থেকে একটা অপশন আছে যে কপি ইমেজ অ্যাড্রেস, এটা হচ্ছে কপি ইমেজ। তো আমি কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। এখন আমরা যে কাজটা করবো, আমরা ইমেজ যোগ করতে চাই, তো আমরা লিখবো ইমেজ ট্যাগ আইএমজি হলো একটা এমটি ট্যাগ, তার কোনো এন্ডিং ট্যাগ নেই। ইমেজ, তারপর আমরা লিখবো এসআরসি মানে সোর্স, কোন সোর্স থেকে আমরা ইমেজটা ব্যবহার করতেছি, আমি এটা পেস্ট করে দিব। এখন যদি আমি এটা রিফ্রেশ করে দেখাই, দেখেন এই যে বিল গেটসের ছবি চলে আসছে। ভেরি সিম্পল। কীভাবে করছে আবার দেখাই, আবার ঠান্ডা মাথায়। প্রথমে আমরা ইমেজ ট্যাগ ইউজ করবো। ইমেজ ট্যাগের কাজ কি? ইমেজ দেখানো। তারপর আমরা এসআরসি দিব, এসআরসি মানে সোর্স। তারপর এর মাঝখানে এইভাবে ইকুয়াল সাইন, পরে একটা ডাবল কোটেশন দিব, এরপর লিঙ্কটা পেস্ট করে দিব। এখন আমরা যদি রিফ্রেশ করি, এই যে দেখেন বিল গেটসের ছবি চলে আসছে। আপনার চাইলে অন্য যে কোনো কারো ছবি দিতে পারবেন, ভেরি সিম্পল। তারপর আরও কিছু বিষয় আছে, উইথ হাইট সেট করতে পারবেন, অল টেক্সট সেট করতে পারবেন। আচ্ছা, একটা করে দেখাই আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এইভাবে এন্টারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ভেঙে নিউ লাইনে নিয়ে আনতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি রিফ্রেশ করি, সেম আউটপুট থাকবে। আচ্ছা, এখন আপনারা অল্ট দ্বারা কী বোঝায়? অল্ট দ্বারা বোঝায় অল্টারনেটিভ টেক্সট। আমি এখানে দিলাম যে বিল গেটস পিক। আমি এখানে ইচ্ছা করে একটা ত্রুটি করে দিছি, যে এইরকম একটা ত্রুটি করে দিছি। এখন আমার ছবিটা লোড হবে না। এখন যদি রিফ্রেশ করি, দেখেন আমি যে বিল গেটস পিক এটা লিখছি, সেটাই এখানে চলে আসছে। আর একটা ইমেজ নট ফাউন্ড এরকম একটা এরর মেসেজ চলে আসছে। আমি যদি এখানে এটা না দিতাম, তাহলে কিছুই লিখে আসতো না। এই যে কিছুই আসতো না। তো এই কারণে আমরা অল টেক্সট জিনিসটা ইউজ করি। অল টেক্সটের কাজটা কি? অল টেক্সট হলো অল্টারনেটিভ টেক্সট। যখন কোনো কারণে আমার ইমেজটা লোড হবে না, অনেক কারণ হতে পারে, ইন্টারনেটের স্লো কানেকশন, বা ছবিটা আমার ডেটাবেসে নাই, বা অন্য যে কোনো কারণে আমার যদি ছবিটা না পায়, তখন যে অল্টারনেটিভ টেক্সট বা অল টেক্সটটা শো করে। ঠিক আছে, এই হলো অল টেক্সটের কাজ। এরপরে উইথ হাইট নিয়ে একটু আলোচনা করি। আমি এখানে সেট করে দিলাম আমি দিয়ে দিলাম 100 পিক্সেল। 100 পিক্সেলই তো, হ্যাঁ 100 দিলেই হবে, পিক্সেল লেখা লাগবে না, ইউনিট লেখা লাগবে না, সিএসএসে ইউনিট লেখা লাগে। আচ্ছা, আমি 100 দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, এই দেখেন 100 উইডসে সেট করে দিছে। আমি যদি এখানে 100 থেকে বাড়িয়ে 200 করে দিতাম, এখন যদি রিফ্রেশ করতাম, এই যে একটু বড় করে দিছে। আমি যদি এখানে ফাজলামি করে 500 করে দিতাম, সেই ইমেজটাকে আরও বড় করে দিত। এভাবে ইমেজটাকে বড় করতে পারবে। আচ্ছা, যেমন উইড আছে, সেই রকম হাইটও আছে। হাইট এখন যদি রিফ্রেশ করি, দেখেন সে লম্বা হয়ে গেছে। এই যে এই পাশটা লম্বা হয়ে গেছে। আমি এটার ভ্যালুটা যদি চেঞ্জ করে যদি দেখাই, আমি এখানে 200 দিলাম,
তারপর রিফ্রেশ করে যদি আউটপুটটা দেখাই, এই যে এই অংশটা ছোটো হয়ে গেছে। তো উইথ দ্বারা বোঝায় এই অংশটা, আর হাইট দ্বারা বোঝায় এই অংশটা। আবার বলি, উইথ দ্বারা বোঝায় দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে এই অংশটা, আর হাইট দ্বারা বোঝায় প্রস্থ বা এই অংশটা। এই হলো উইথ হাইট, এই হলো আসল কাহিনী। আচ্ছা, এখন যদি আমি উইথ হাইট একসাথে সেট করি, যেমন উইথও দিলাম, হাইটও দিলাম, এখানে উইথ দিয়ে দিলাম 200, একটা বর্গ করে দিলাম। এখন দেখেন ইমেজটার এক্সপেক্ট রেশিও, পারফেক্ট রেশিওটা চেঞ্জ হয়ে যাবে, এখন একটু এরকম হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে। তাই আমরা কখনোই উইথ হাইট একসাথে সেট করব না, এটা হলো একটা মানে মনে রাখতে পারেন। আচ্ছা, তো এরপর এই স্র্যাপ, হ্যাঁ এখানে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা চাইলে যে কোনো একটা ইমেজকে, যেমন আমি এই যে অংশটুকু মুছে দিলাম, এই যে আমার ইমেজটা আছে, এতটুকু হলো আমার ইমেজ, আমি যদি দেখাই এতটুকু হলো আমার সেই ইমেজ, এই যে ইমেজটা, আমি চাই এই ইমেজটাকে একটা লিঙ্ক হিসেবে ইউজ করতে। তাই আমি যে কাজটা করব, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এই যে ইমেজটাকে আমি একটা লাইনে নিয়ে আনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে ইমেজের আগে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ যোগ করে দিব। অ্যাঙ্কর ট্যাগে স্টার্টিং ট্যাগটা লিখবো, তারপর এখানে এন্ড করে দিব। এখন আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি একটা লিঙ্ক দিব, যেমন আমি এই স্র্যাপ দিয়ে আমি এখানে google.com যেটা আছে সেটা পেস্ট করে দিই। কী কাজ করছি ভালো করে দেখেন, কী কাজটা করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু এই 2 নম্বর লাইন আমার ইমেজ ইম্পোর্ট করে, এটা কীভাবে করে আপনারা বুঝতে পারছেন। কারণ আমি ইমেজটাকে, এই জিনিসটাকে পুরোটাকে এই অ্যাঙ্কর ট্যাগ এটা আর এটার মাঝখানে নিয়ে আসছি। তারপর আমি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলছি যে যখন আমি ইমেজটার উপরে ক্লিক করবো, তুমি www.google.com এই জায়গায় আমাকে নিয়ে যায়। ঠিক আছে, এখন যদি আমি কোডটা রিফ্রেশ করে দেখাই, দেখেন এখন এটা ক্লিকেবল হয়ে গেছে, আঙুল চলে আসছে। এখন যদি আমি ক্লিক করি, সে গুগলে ওপেন করে নেবে। ঠিক আছে, শেষ, সিম্পল। যে কী কাজ করছি, এ ট্যাগের মধ্যে, এই এ ট্যাগের মধ্যে আমি একটা ইমেজ দিয়ে দিছি। ইমেজ কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা তো আপনাদেরকে দেখাইছি। এখন আমি বলছি যে www.google.com নিয়ে যাও যখন আমি ইমেজটার উপরে ক্লিক করবো। তাই যখন আমি ইমেজটার উপরে ক্লিক করেছি, সে www.google.com আমাকে নিয়ে গেছে। ভেরি সিম্পল। আমি চাইলে আগের মতো এখানে টার্গেট _ব্লাঙ্ক দিতে পারতাম, ভেরি সিম্পল। এখন যদি কোডটা রিফ্রেশ করে রান করে দেখাই, এখন ক্লিক করলে নিউ ট্যাবে সেটা ওপেন হয়ে যাবে। শেষ, এই হলো কাজ। হ্যাঁ, এখানে আমার মনে আছে আমার কলেজের আপনার ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসছিল কোনগুলো ইমেজ ফরম্যাট। আমি জানতাম, মনে হয়েছিল বিএমপি একটা ইমেজ ফরম্যাট, বিএমপি এটার পূর্ণরূপকে আমি জানি না, বিএমপি। তো এটা দিয়ে ইমেজ ফরম্যাট বোঝায়। তো আমার ওই সময় মানে মাথায় খেয়াল ছিল না, তো আমি আর দিতে পারি নাই। তো এটা আপনারা মাথায় রাখবেন, পিএনজি জেপিজি প্রত্যেকেই চিনেন, কিন্তু বিএমপি এই ফরম্যাটটা মাথায় রাখবেন। কি বললাম, বিএমপি এই ফরম্যাটটা অবশ্যই মাথায় রাখবেন। মাঝখানে কিন্তু এম, ঠিক আছে। তো বিএমপি আর ইমেজ ফরম্যাটস, ঠিক আছে, শেষ। এখন আপনারা টেবিল, এটা হলো একটা সবচেয়ে বড় টপিক। টেবিল যে জিনিসটা, সেটা হলো একটা ওয়েবসাইটের অনেক বড় টপিক। এটা আমি তাই টেবিল পড়ানোর আগে, টেবিলটা অনেক বড় টপিক, এই যে দেখেন বেশি কিন্তু নাই, টেবিলটা অনেক বড় টপিক। আমি টেবিল পড়ানোর আগে আমি লিস্টটা নিয়ে আলোচনা করি। টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ এবং টেবিল থেকে একটা প্রশ্ন আসবেই। টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, টেবিল থেকে একটা প্রশ্ন আসবে। আমি আপাতত লিস্টটা নিয়ে একটু আলোচনা করি। লিস্ট, আচ্ছা। তো লিস্ট কয় ধরনের? HTML এর লিস্ট হলো 2 ধরনের, একটা হলো অর্ডার লিস্ট, একটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কীভাবে লেখে? OL দিয়ে, আর আনঅর্ডার লিস্ট প্রকাশ করা হয় UL দিয়ে। আচ্ছা, তারপর প্রত্যেকটা লিস্টের মধ্যে লিস্ট আইটেম থাকে। লিস্ট আইটেমকে সংক্ষেপে বলা হয় LI। কি বলছি আমি একটু লিখে দেখাই। প্রথম বলছি অর্ডার লিস্ট, এটাকে প্রকাশ করা হয় OL দ্বারা। তারপর আনঅর্ডার লিস্ট, এটাকে প্রকাশ করা হয় UL দ্বারা। এটা হলো লিস্ট আইটেম, এটাকে প্রকাশ করা হয় LI দ্বারা। তো এই 3টা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, ভেরি সিম্পল জিনিস। আচ্ছা, এখন একটা লিস্ট বানায় দেখাই। যেমন আমি একটা আনঅর্ডার লিস্ট বানাবো, আমি প্রথমে UL লিখবো, মানে UL ট্যাগ লিখবো, এভাবে শেষ করবো। আচ্ছা, এই যে UL ট্যাগের মধ্যে আমি এভাবে ব্র্যাকেট দিয়ে LI লিখবো, এভাবে শেষ করে দেবো। তারপর আমি এটাকে কপি করে বারবার পেস্ট করবো, পেস্ট। এই হলো একটা স্ট্রাকচার। প্রথমে বাইরে UL লিখবো, এটা দ্বারা বুঝাইতেছে আনঅর্ডার লিস্ট, দেন LI দ্বারা বুঝাইতেছে সেই লিস্টের আইটেমগুলো কী কী। আমরা মাঝখানে লিখে দিব আইটেম 1, এরপর এখানে লিখে দিব আইটেম 2, এখানে লিখে দিব আইটেম 3। এখন যদি আমি এটা রিফ্রেশ করে আপনাদেরকে আউটপুট দেখাই, আইটেম 1, আইটেম
আর আবার রিফ্রেশ করি, হ্যাঁ আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এভাবে দেখেন এখানে বুলেট পয়েন্ট দিয়ে আইটেমটা চলে আসছে। আপনারা যদি চান এটা স্টাইলটা চেঞ্জ করতে, তাহলে এখানে আমি লিখে রেখেছি যে কীভাবে চেঞ্জ করবেন। এখানে ডিস্ক সার্কেল এরকম একটা অপশন আছে, আপনারা টাইপ অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবেন। মানে আমি টাইপ লিখে যদি আমি লিখি ডিস্ক, এখন যদি রিফ্রেশ করে দেখাই কোনো চেঞ্জ আসছে না, বাই ডিফল্ট ডিস্কই থাকে তাই কোনো চেঞ্জ আসে নাই। কিন্তু আমি যদি এখানে সার্কেল করে দেখাতাম এখন একটু চেঞ্জ আসতো, সার্কেল করে দেখালে। এখন যদি রিফ্রেশ করি চেঞ্জ আসলো না কেন, দেখি কিছু ভুল করেছি কিনা। সার্কেল দেখেন এরর মারাটা খুবই স্বাভাবিক, কারণ অনেক ক্ষেত্রে আমরা যেরকম চাই সেরকম কোড চলে না, আমাদের মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো আমি এটাকে তাই হুবহু পেস্ট করে দিলাম। আচ্ছা, এখান থেকে এক্সট্রা লাইন মুছে দিলাম। হ্যাঁ, আমাদের নেটটা আর কি লোড নিতেছিল না। এই হলো সার্কেল বানানো হয়তো কিছু ভুল করছি, CIRCLE সার্কেল। এখন আমি যদি ডিস্ক লিখে দেখাতাম, এখন যদি আমি রিফ্রেশ করতাম, এই যে দেখেন চলে আসছে, মানে নেটে সমস্যা দিচ্ছিল। এখন আমি যদি আবার সার্কেল লিখে দেখাই, সার্কেল এটা সম্ভবত নেটের সমস্যা তাই লোড হইতেছে না, এই যে চলে আসছে সার্কেল। এরপরে স্কোয়ার দিতে পারবেন চাইলে, SQUARE, বানান যেন ঠিক হয়, বানান ভুল হলে কিন্তু কাজ করবে না। আমি যদি রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন স্কোয়ার হয়ে গেছে। এরপর আছে নানটা তো নান মানে কিছু না, ফাঁকা। এই যে নান দিলে কিছুই আসবে না, এই যে ফাঁকা, জাস্ট ইন্ডেন্ট হয়ে থাকবে, এই লাইনটা ইন্ডেন্ট হয়ে থাকবে। এই হলো নান, এই হলো 3টে টাইপ। আচ্ছা, এরপরে সম্ভবত নেস্টেড HTML লিস্ট নিয়ে আলোচনা করেছে। এটা কি? এটা আরও সহজ। HTML কঠিনই না, HTML অনেক সহজ। এটা যে কাজটা করে যে আমি এখানে আইটেম 1, আইটেম 2, আইটেম 3 লিখছি, বা আইটেম না লিখে এখানে নান না দিয়ে আমি এখানে না দিয়ে দিলাম সার্কেল দিয়ে, এখানে আইটেম না দিয়ে আমি লিখলাম, কি লিখতে পারি, কোনো উদাহরণ তো মাথায় আসতেছে না। এটা দেখি, কপি টি, কীভাবে লিখি, কফি টি। আচ্ছা, এটার পরিবর্তে আমরা আরেকটা আনঅর্ডার লিস্ট বসাতে পারি, ইউএল, এভাবে ইউএল এভাবে শেষ করে দিলাম, ইউএল লেখা, মানে এই যে দেখাই, আগে এতটুকু বাদ দিয়ে দেখাই, এই যে অংশটুকু এতটুকু হলো, মাঝখানে খালি ফাঁকা দিলে কোনো সমস্যা নাই, এই একই কথা, থাকা না থাকা। আমি যদি এভাবে লিখি, এটা যে কথা আর এটা সেম কথা, কোনো পার্থক্য নেই। আচ্ছা, তো এই পুরাটা হলো একটা আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এর মাঝখানে আমি আরেকটা আনঅর্ডার লিস্ট বসাতে চাই। আমি লিখলাম ইউএল, তারপর এখানে এটা দিয়ে ইউএল দিয়ে শেষ করে দিলাম। তো আমি মাঝখানে আরেকটা আনঅর্ডার লিস্ট লিখলাম। এরপর এখানে আমি একটা করে এলআই মানে লিস্ট আইটেম একটা করে যোগ করতে থাকলাম। হ্যাঁ, আমি একটা নিলাম, আরেকটা নিই, এখানে কপি করি, এখানে পেস্ট করি। এখন আমি এখানে দিলাম ঢাকা, এটা মানে র্যান্ডম যাহা মাথায় আসতেছে তাহাই দিতেছি, সিলেক্ট। এখন যদি আমি কোডটা আপনাদেরকে দেখাই, আউটপুট এই যে দেখেন, এখানে কপি টপি আসছে, পরে এখানে ঢাকা সিলেক্ট চলে আসছে। ঠিক আছে, আর আপনারা যদি এখানে স্পেসিফিকভাবে টাইপটা সিলেক্ট করে না দিতেন, তাহলে সে অটোমেটিকভাবে নিজের ইচ্ছা মতো এই যে একবার এক রকম স্টাইল অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন আপনারা চাইলে এমন না যে এখানে দিছেন দিকে এর পরে আর কোনো এলআই যোগ করতে পারবেন না, এটাও পারবেন। যেমন আমি এখানে একটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করলাম, এখানে টি এর জায়গায় লেমন দিয়ে দিলাম। এখন যদি রিফ্রেশ করি, এই যে লেমন চলে আসছে। আপনারা চাইলে এটার ভিতরেও আরেকটা আনঅর্ডার লিস্ট বসাতে পারেন। আমি এখানে লিখে দেখাই, ইউএল লিখলাম, তারপর এইভাবে ইউএল লিখে শেষ করে দিলাম। দেন এর মাঝখানে আমি আরেকটা এলআই দিলাম। এরপর এখানে কি লিখতে পারি, লিখলাম সুনামগঞ্জ, আর হলো এলআই দিয়ে আরেকটা লিখে দিলাম সাতক, এটা হলো সিলেটের মধ্যে। তো এখানে লিখে দিলাম এলআই দিয়ে লিখে দিলাম সিলেটের মধ্যে এই কয়েকটা অঞ্চল আছে, আমি লিখে দিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল। এখন রিফ্রেশ করি, এই যে দেখেন সে নিজের ইচ্ছা মতো একটা স্টাইল, এখানে সার্কেল, এটা এখানে হলো ডিস্ক, এটা হলো সার্কেল, এটা হলো স্কোয়ার। আমি যদি আরও জুম করে দেখাই, এই যে দেখেন এটা হলো ডিস্ক, এটা হলো সার্কেল, এটা হলো স্কোয়ার, এভাবে সে নিজের ইচ্ছা মতো স্টাইল দিচ্ছে। তো আশা করি আপনারা নেস্টেডের অংশটা বুঝতে পারছেন।
মানে এটা হলো পুরাটা একটি আনঅর্ডার লিস্ট, এর মধ্যে এটা হলো একটা আনঅর্ডার লিস্ট, এর মধ্যে আবার এটা হলো আনঅর্ডার লিস্ট। কীভাবে বানাবেন আশা করি বুঝতে পারছেন। তো সাধারণত পরীক্ষায় নেস্টেডের অংশটা আসে না, সাধারণত যদি আসে তাহলে এরকম বানাতে লাগতে পারে। আমি নেস্টেডের মানে সবচেয়ে জটিল পার্টটাই বুঝিয়ে দিই, শেষ। তো এই হলো আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট কি, এখানে ইউএল এর জায়গায় জাস্ট অয়েল বসাই দেবেন, শেষ। বাকি সব যা দেখাইছি সবই সেম, বাকি সবই সেম। আমি যদি এখন রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন 1 2 3 অর্ডার মানে অর্ডার দেবো কত, একতম, দ্বিতীয়তম, তৃতীয়তম, এইরকম একটা অর্ডার দেবো। এটা তো খুবই সিম্পল, এটা খুবই সিম্পল, সেম জিনিস। এখন পার্থক্য কী? পার্থক্য হলো এখানে যেমন টাইপ ছিল, এখানে হয়তো টাইপ আছে, এই যে টাইপ আছে, তো টাইপ দিয়ে আলাদা আলাদা টাইপ, টাইপ 1, টাইপ এ, টাইপ স্মল এ, টাইপ আই দেখাই দিই। এগুলো খুবই সামান্য জিনিস। আমি যদি এ দিই তাহলে কাউন্টিং এ থেকে শুরু হবে, এ বি সি। এখন আমি চাই কাউন্টিং এ থেকে না, কাউন্টিং বি থেকে শুরু হয়। তাহলে আমি কী করবো? তাহলে আমি এখানে লিখবো স্টার্ট, তারপর যদি আমি 2 দিই, এরপর যদি রিফ্রেশ করি, এই যে দেখেন কাউন্টিং বি থেকে শুরু হয়েছে, মানে 2, এ হলো প্রথম, পরে হলো বি, এই কারণে 2 দ্বারা বি বোঝাইতেছে। আমি যদি 5 দিতাম, 5 কি এ বি সি ডি ই, ই থেকে কাউন্টিং শুরু করতো। এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ই থেকে কাউন্টিং শুরু করছে। স্টার্ট দিয়ে কোনখান থেকে কাউন্টিং শুরু করছি সেটা বলে দেবো। আমি যদি 1 দিই, হ্যাঁ, আর এখানে আপাতত স্টার্টটা মুছে দিলাম, স্টার্টটা মুছে দিই। এখন যদি আমি কোডটা রান করে দেখাই, আচ্ছা স্টার্টটা, হ্যাঁ 1 2 3 চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি স্টার্টটা বসাই, সরি আমি বলছি 5 থেকে গোনা শুরু করবো, তাহলে 5 6 7 চলে আসবে, শেষ, সিম্পল। এগুলো খুব সহজ জিনিস, হ্যাঁ। তো স্টার্টিংয়ের কাজটা বুঝতে পারছেন, কোথা থেকে স্টার্ট করবে সেটা সে ডিটারমাইন করে দেয়। এবং স্টার্টিংয়ের পর এখানে স্মল এ, স্মল আই, বিগ আই জাস্ট দেখাই দিতেছে, এগুলো খুব বেশি কঠিন কিছু না। হ্যাঁ, এই স্মল এ দিলে স্মল এ থেকে কাউন্টিং শুরু করবে, স্মল আই দিলে এটা একটু মাথায় রাখবেন, এটা রোমান সংখ্যা দিয়ে কাউন্টিং শুরু করবে। আমি যদি আরেকটা লিস্ট এখান থেকে বাড়িয়ে দেখাই, আমি এটাকে কপি করে এটাকে আবার পেস্ট করি, হ্যাঁ। এখন যদি আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখাই, যে দেখেন রোমান সংখ্যা দিছে আউটপুট। আমি যদি এখানে স্মল আইয়ের জায়গায় বড় হাতের আই দিতাম, তাহলে এই যে এইভাবে দেখিয়েছে। আচ্ছা, এখন অনেকের মাথায় ক্রিয়েটিভিটি আসতেছে, আমি যদি 1 এ দিই তাহলে কী হয়, দিয়ে দেখেন কী হয়, কিছুই হইল না। প্রথমটাই নিছে, 1ই নিছে, হ্যাঁ প্রথমটাই নিছে, 1 নিছে, সে কোনো ক্রিয়েটিভ কিছু করে নাই। আমি যদি এইভাবে ডাবলে লিখতাম, এখন যদি রিফ্রেশ করি, দেখেন তখন আর কিচ্ছু, মানে কোনো প্রভাবই পড়ে না। তো এইসব ফাজলামো করার দরকার নাই, আমরা জাস্ট 1 2 3 4 এভাবে লিখে দিতে পারবো, এভাবে লিখলেই হবে। এখন যদি রিফ্রেশ করি, এই যে চলে আসছে, শেষ। এই হলো টাইপ। আর নেস্টেডের পার্টটা সেম জিনিস, সেম, ঠিক আছে। এখন আমরা মূলত একটা কঠিন জিনিস নিয়ে পড়বো, কঠিন না, ভয় দেখানোর কিছু নেই। এখন আমরা টেবিল নিয়ে পড়বো। তো এটা পড়া হয়ে গেলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের আর কিচ্ছু নাই। তো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের টেবিল নিয়ে একটু বেসিক আলোচনা করি, তারপর আমি টেবিল কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। তো এই পুরাটা হলো একটা টেবিল, এই পুরাটা হলো একটা টেবিল। এখন একটা টেবিলের প্রত্যেকটা, এই যে এটা একটা সেল, 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 এগুলো হলো একটা সেল। আর এই অংশটাকে কী বলে, এই অংশটাকে বলা হয় রো। এই যে আমি একটা কাজ করি, আমার এক্সেলটা খুলে দেখাই, এক্সেল খুলে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন লক্ষ্য করেন, এই যে এটা একটা সেল, এই প্রত্যেকটা অংশ সেল, এতটুকু বলা হয় একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এ বি সি ডি ই এফ, এগুলো একটা কলাম, আর এগুলো হলো একটা রো। এই কলাম আর রো যেখানে সেট করছে, এই একটাকে বলা হয় সেল, ঠিক আছে, একটাকে কি বলা হয়, সেল। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমাদের যে এই উদাহরণটা আছে, এই একটা হলো সেল, ঠিক আছে। আচ্ছা, এখন রোতে যেমন আমি এটা একটা সেল, এই সেলটাকে বলা হয় HTML এ টিডি, টেবিল ডেটা। আর একটা রো, এই যে একটা পুরাটা রো, এই পুরাটা রোকে বলা হয় টিআর, মানে টেবিল রো, ঠিক আছে, টেবিল রো পুরাটাকে কী বলা হয়, টেবিল রো বা টিআর। তারপর আমি এই যে একটা কলাম বলছি, কলামের আসলে নির্দিষ্ট কোনো নাম নাই, তবে প্রথম যে এই যে বি লিখছি, বি যে অংশটা আছে, বি লেখা, এই অংশটাকে ডিটারমাইন করা হয় টিএইচ দ্বারা, টিএইচ মানে টেবিল হেড। আচ্ছা ঠিক আছে, আমি এখন উদাহরণ দিয়ে দেখাই, একদম ক্লিয়ার ক্রিস্টাল হয়ে যাবে। তো প্রথমে আমরা যে কাজটা করব, এখান থেকে সব কিছু মুছে একটা টেবিল বানাবো, এভাবে লিখবো টেবিল, এভাবে লিখবো টেবিল, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো, এটা একটা টেবিল বানিয়েছি। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন আউটপুট কিছুই আসবে না, আচ্ছা, এখন আউটপুট দেখানোর জন্য আমরা যে কাজটা করবো,
যে এখানে একটা টেবিল রো বানাবো, টিআর 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 দেখি একটা টেবিল রো, টিআর এটা কি টেবিল রো, টেবিল রোর ভিতরে থাকবে টেবিল ডেটা। এই পার্টটা একটু জটিল, একটু বড়, এই পার্টটা একটু ধৈর্য সহকারে দেখেন। আমি এখানে লিখলাম রাহুল, তারপর আমি এখানে লিখলাম টিডি, যেহেতু আমি ক্লাস 12-এ পড়ি, 12। তারপর আমি এখানে আমার টিডি দিয়ে আমার গ্রেডটা দিয়ে দিলাম 4.92 দিয়ে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন, আপনার মনে হবে এটা কীভাবে একটা টেবিল হয়। এখানে রাহুল আসছে, 12 আসছে, 4.92 আসছে। ঠিক আছে, আমরা আরেকটা লিখি, আবার আমরা টিআর দিই, একটু ধৈর্য সহকারে দেখুন। টিআর, এখানে আবার একটা টিডি লিখলাম, টিডি, এখন নাম দিলাম পুষ্পিতা। দেন আমি এখানে আবার লিখে দিলাম যে সে 11, তারপর এখানে 5 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন প্রথমে এখানে রাহুল আসছে, তারপরে 12 আসছে, 4.92 আসছে, এখানে পুষ্পিতা আসছে, 11 আসছে, 5 আসছে। যদি লক্ষ্য করে দেখেন, এই যে একটা ইন্ডেন্টেশন আছে, এখানে একটা ইন্ডেন্টেশন আছে, এইটা তার মানে এখানে বলা যায় এটা একটা পার্ট, 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 এটা টেবিল লাইক স্ট্রাকচার চলে আসছে। ঠিক আছে, এখন এটা টেবিল তো মনেই হইতেছে না, এটা টেবিল মনেই হইতেছে না। তো টেবিল মনে করানোর জন্য আমরা যে কাজটা করবো, এখানে উপরে বর্ডার লিখে দিব, বর্ডার, এখন টেবিল মনে হবে, বর্ডার লিখে 1 দিয়ে দিব। তো কি সে এখানে একটা বর্ডার অ্যাড করবে, এই যে দেখেন এখন একটা টেবিল মনে হইতেছে। ঠিক আছে, এখন একটা টেবিল খুব সুন্দরভাবে মনে হইতেছে। আমি যদি বর্ডারটাকে বাড়িয়ে 3 করে দিই, এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে বর্ডার যে আছে সেটা একটু মোটা হয়ে গেছে। আমরা আপাতত 1-ই দিয়ে দিলাম, এটা কোনো ব্যাপার না, 1 দিয়ে দিই, শেষ, 1 দিয়ে দিলাম। তো এটা একটা টেবিলের সবচেয়ে ভালো উদাহরণ। এখন যদি আপনারা এখানে লক্ষ্য করেন, এই যে রাহুল, যে এই পার্টটা এই রাহুল 12, 4.92, এই পার্টটা কিসের মধ্যে আছে, টিআর। তো টিআর দ্বারা কী বোঝায়, টেবিল রো। টিআর দ্বারা কী বোঝায়, টেবিল রো। তো আমি এখানে লিখে দিই, কমেন্ট নিয়ে যে আলোচনা করছি, কমেন্ট পার্স করে না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিই যে এটা হলো টেবিল রো। আর টিডি দ্বারা কী বোঝায়, টিডি দ্বারা যে বিষয়টা বোঝায় সেটা হলো টেবিল ডেটা। আমি এখানে লিখে দিলাম টেবিল ডেটা। ঠিক আছে, তো এটা একটা টেবিল ডেটা, এটা একটা টেবিল ডেটা, এটা একটা টেবিল ডেটা, এটা টেবিল ডেটা, এটা টেবিল ডেটা, এটা টেবিল ডেটা, এটা একটা টেবিল রো, এটা একটা টেবিল রো। ঠিক আছে, ক্লিয়ার, বেসিক, এটা হলো খুবই বেসিক একটা জিনিস। আচ্ছা, এখন যদি আপনারা এখানে লক্ষ্য করেন, এই সেলটার মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে না, এইটাকে বলা হয় সেল স্পেসিং। এটা টেবিলের এখানে সেট করে দিতে পারি আমরা, সেল স্পেসিং। তারপর আমি এখানে সেট করে দিলাম 0 মানে কি, 0 মানে নাই, মানে শুরু হয়ে গেল, 0 মানে একদম নাই। আমি যদি রিফ্রেশ করি, এই যে সব মার্জ হয়ে গেছে, মার্জ হয়ে একটা খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। তো এটা মূলত সেল স্পেসিং ডিটারমাইন করে। আমি যদি এখানে 10 মানে খুব বড় করে লিখে দিই, তাহলে অনেক বেশি স্পেস আসবে, শেষ, এই যে অনেক বেশি ফাঁকা জায়গা চলে আসছে। এটা আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে আমরা এখানে 0 করে দিব। এটা ভেরি সিম্পল বিষয়। এখন আপনারা একটা বিষয় খেয়াল করছেন, দেখেন এখানে প্রথম পার্টটার দ্বারা নাম বোঝায়, পরের পার্টটা দ্বারা সম্ভবত কোনো ক্লাস বোঝায়, এরপরে পার্টটা দ্বারা সম্ভবত কোনো একটা গ্রেড বা জিপিএ বোঝায়। তা আমি আরও একটা উদাহরণ দিই, যেমন আমি এখানে লিখলাম TR/TR টিডি, আবার টিডি লিখলাম, TD/TD, এখন আমি লিখলাম সারা টিডি, আবার একটা টিডি লিখলাম, এখানে লিখলাম 10, তারপর কীভাবে লিখে দিলাম 4.98 লিখে দিলাম জাস্ট। আচ্ছা, এখানে 4.9 যে কোনো গ্রেডই দেওয়া যায়। আবার কেউ সারা নামে কেউ দেখে থাকলে রাগ করবেন না, আমি ইচ্ছা মতো গ্রেডিং দিতেছি। রাহুল নামে কেউ দেখে থাকলে আবার রাগ করবেন না, আমি ইচ্ছা মতো দেখে লিখতেছি আর কি। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা গ্রেডিং দিতেছি। তো এখন যদি আমাদের টেবিলটা আমরা দেখি, দেখেন আপনাদের তো মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা এটার উপরে যদি একটা নেম লেখা থাকতো, এটার উপরে যদি ক্লাস লেখা থাকতো, এটার উপরে যদি জিপিএ লেখা থাকতো, তাহলে কত ভালো হতো না। তো এই কাজটা একটা হেডিংয়ের কাজ। হেডিংকে বলা হয় টিএইচ দ্বারা হেডিং বোঝায়। এবং আপনারা যদি লক্ষ্য করেন, হেডিংটাও তো একটা রোর মধ্যে থাকে, তাই না? তাই হেডিংটাও একটা রোর মধ্যে লেখা লাগবে। তাই আমরা যে কাজটা করব, এখানে সবার উপরে এইভাবে TR লিখে দিব। তারপর এখানে আমরা লিখব TH দ্বারা কী বোঝায়,
আমি এখানে যদি এভাবে লিখে দিই, টিএস দ্বারা বোঝায় টেবিল হেড বা টেবিল, হ্যাঁ টেবিল হেডিং, শেষ, টেবিল হেডিং হেড একই কথা। তো আমরা যে কাজটা করবো, এই যে টিএস, আমি কমেন্টটা আপাতত সরিয়ে দিতেছি, কমেন্টটা সরিয়ে এখানে উপরে নিয়ে যাই। পাশে লিখলেও কোনো সমস্যা নেই, কমেন্ট আমাদের ব্রাউজার ইগনোর করে ফেলে, পাশে লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি যে কাজটা করি, হ্যাঁ এই যে টিএস, আর এটাকে এই কাজটা করতেছে আপনাদের বোঝার সুবিধা। আচ্ছা, আমি এখানে বসিয়ে দিলাম টেবিল হেড, টেবিল হেড, এখানে আমি দিয়ে দিলাম নেম, এটা হলো নেম। এরপরে আমি আরেকটা টিএস দিলাম, দেখেন এখানে অটো কমপ্লিট আমার আইডি মানে রেপ্লিট এই কাজটা করে দিতেছে, আপনাদের ম্যানুয়ালি করা লাগবে। তারপর আমি লিখে দিলাম এখানে ক্লাস, এরপর আমি এখানে লিখে দিলাম জিপিএ। এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন প্রথমে নেম, পরে ক্লাস, এরপরে জিপিএ চলে আসছে। নেমের জায়গায় রাহুল পুষ্পিতা সারা, ক্লাসের জায়গায় 12, 10, 11, 10 এভাবে চলে আসছে, জিপিএ তাদের সুন্দরভাবে চলে আসছে। মাথায় রাখবেন অর্ডারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে আমরা নেম লিখছি, নেমের এই নেম যেহেতু প্রথমে লিখছি, তাই এখানেও প্রথমে রাহুল লিখছি, এখানে প্রথমে পুষ্পিতা লিখছি, এখানে প্রথমে সারা লিখছি। যেহেতু ক্লাস দ্বিতীয়তে লিখছি, এখানেও ক্লাস দ্বিতীয়তে লিখছি, এখানেও ক্লাস দ্বিতীয়তে লিখছি, এখানেও ক্লাস দ্বিতীয়তে লিখছি। এখানে যেহেতু জিপিএ তৃতীয়তে লিখছি, এখানে জিপিএ তৃতীয়তে, এখানে জিপিএ তৃতীয়তে, এখানে জিপিএ তৃতীয়তে, এইভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে। আর প্রত্যেকটা অংশে একটা রো, এই যে দেখেন এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, 4টা রো, এই কারণে 4টা টিয়ার, টিয়ার টিয়ার টিয়ার, টিয়ার দ্বারা টেবিল রো বোঝায়। আশা করি টেবিল রো, টেবিল হেড, টেবিল ডেটা, এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছে। এখন একটা অংশ থাকে, দেহের যেমন কয়টা পার্ট, দেহের পার্ট আমি যদি বলি তিনটা বলতে পারি, বা বায়োলজিতে আরও সুন্দরভাবে ভাগ করে আমি তিনটা বললাম, মাথা, শরীর, পা, হেড, বডি, ফুট, এরকম 3টা পার্ট হতে পারে। তো টেবিলেরও 3টা পার্ট হতে পারে। এই যে পার্টটা, এটা কি মাথা? এটা মাথা না, এটা একটা মাথার পার্ট না, তাও তো আমি এটা নর্মালি টিআর দিয়ে লিখলাম। আমার ব্রাউজারকে বলতে চাই, ব্রাউজার এই জিনিসটা একটা মাথা, তুমি এটা মাথার মধ্যে রাখো। এই কারণে যে কাজটা করব, যে আমরা এই পুরোটাকে সিলেক্ট করে ট্যাব যে আছে কিবোর্ডে, ট্যাবে ক্লিক করবো, একটু সরে যাবে। তারপর আমরা প্রথমেই লিখে দেবো এখানে টি হেড, এটা হলো টেবিলের হেড, টেবিলের মাথা, তারপর এখানে শেষ করে দেবো। তো কী লিখলাম? টেবিল হেড। তো টেবিল হেডের মধ্যে আমরা এখানে টিআরটা বসিয়ে দিছি। কী চেঞ্জ হয়েছে? কিচ্ছু চেঞ্জ হয়নি। তারপর আমি যদি এই যে পার্টটা আছে, এই পুরা পার্টটা মানে আমি নিচে যতটুকু লিখছি, এই পার্টটাকে আমি যদি একটু মানে এক পাশ সরিয়ে, একটু বামে সরিয়ে, একটু ডানে সরিয়ে আমি যদি এখানে লিখে দিই টি টি বডি, টি বডি, তারপর এখানে যদি শেষ করে দিই স্ল্যাশ টি বডি, এটা হচ্ছে বডি পার্ট। এরপরে একটা পার্ট হতে পারে আমাদের টি ফুড। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমি একটা টিআর যোগ করলাম, টিআর, তারপরে এখানে টিডি যোগ করে দিলাম। টিডিতে একটা যোগ করা লাগবে না, 3টা যোগ করা লাগবে। তো আমি একটা কাজ করি, এটাকে কপি করি, কপি করে পেস্ট যোগ করে দিলাম। তারপর আমি লিখলাম যে ডান, আবার লিখে দিলাম ডান। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করে দেখাই, দেখেন চেঞ্জ কিছু হয় না, জাস্ট একটা নতুন টিআর রো যোগ করছি, তাই এখানে শেষে রো চলে আসছে। তো এখানে লাভটা কী হলো? লাভটা হলো মূলত আমাদের ওয়েবসাইটটাকে খুব সুন্দর করে আমরা ডিজাইন করতে পারছি, এটা হলো লাভ। এই লাভটা কি? যে টেবিল হেড, এটা আমরা বললাম হেডিং পার্ট, এটাকে আমরা বললাম বডি পার্ট, এটাকে আমরা বললাম ফুটারের পার্ট, মানে পায়ের পার্ট, ঠিক আছে। তো এই তো আমরা যে কাজটা করবো, প্রথম টেবিল লিখবো, তারপর 3টা পার্ট ক্রিয়েট করবো, একটা হেড, একটা বডি, একটা হলো ফুট, এরকম 3টা পার্ট ক্রিয়েট করবো। তারপর প্রত্যেকটা পার্টের মধ্যে একটা রো বানাবো, রো বানিয়ে যতগুলো ডেটা দিব, পরবর্তীতে সেখানে রো বানালে ততগুলো ডেটাই দিতে হবে। এই যে প্রত্যেকটা রোর মধ্যে ততগুলো ডেটাই দিতে হবে। আচ্ছা, এখন অনেকের মনে কনফিউশন হলো, এখানে টি হেড আর টি এই সিরিজের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, টি হেড দ্বারা বোঝায় একটা ব্লক, একটা নির্দিষ্ট ব্লক। এই যে দেখেন, তো টি হেড এলিমেন্ট রিপ্রেজেন্ট দ্য ব্লক অফ রোজ দ্যাট কনসিস্ট, হ্যাঁ। তো মানে টি হেড দ্বারা যে জিনিসটা বোঝায় যে সে একটা ব্লক, একটা বড় অংশ, কোডের অনেকগুলো কোড ধারণ করতে পারে। আর টিএইচ জাস্ট টিএইচ, ছোটো জিনিস, তার মানে ছোটো জিনিস ধারণ করবে, যেহেতু নামও ছোটো তাই কাজও করবে ছোটো। তো সেই কারণে সে জাস্ট একটা কন্টেন্ট, এই ক্ষেত্রে নেম, ক্লাস, জিপি, মানে এই ধরনের ছোটোখাটো কন্টেন্ট সে ধারণ করবে। আর টি হেডের ক্ষেত্রে এই যে আলাদা
কন্টেন্ট হিসেবে সে অন্যান্য ট্যাগকেও ধারণ করবে, এবার মনে রাখতে পারেন। তো এটা একটা অংশ, টি হেড, টি বডি, টি ফুড। টি হেড দ্বারা টেবিল হেডিং, টি বডি দ্বারা টি বডি মানে টেবিল বডি, আর টি ফুড দ্বারা টেবিল ফুটার। ঠিক আছে, আচ্ছা এই হলো টেবিল নিয়ে একটা আলোচনা। এখনও টেবিল শেষ হয় নাই, টেবিলটা অনেক বড় একটা জিনিস। এখন আমরা আর একটু বাকি একটা, এটা হলো ক্যাপশন। আচ্ছা ক্যাপশন, এখন দেখেন এটা যে কিসের টেবিল এটা বলা লাগবে না, এখানে উপরে বলা উচিত না যে এটা কিসের টেবিল। তো আমরা একটা ক্যাপশন দিব। ক্যাপশনটা কীভাবে দিব? ভিতরে এইভাবে ক্যাপশন লিখে দিব, এভাবে ক্লোজ করে দিব। তবে ক্যাপশনের মধ্যে আমরা এখানে লিখে দিব, এভাবেই লিখবো যে এমসি বা মুরারি চাঁদ কলেজ, আমাদের এমসি কলেজের পুনরূপটা লিখে দিলাম। হ্যাঁ, তো লিখে দিলেই হবে, শেষ। তো এখন যদি আমরা কোডটাকে রিফ্রেশ করি, এই যে মুরারি চাঁদ কলেজ চলে আসছে। এটা চাইলে একটু বড় করে দিতে পারি, মুরারি চাঁদ কলেজ স্টুডেন্টস, একটু সুন্দর করে লিখছি আর কি, আপনারা আপনাদের মন মতো লিখে দেবেন। এটা আর কী বলবো, এটা বোঝানোর কিছু নাই। তো দেখছেন এটা খুব সুন্দর করে ক্যাপশনটা চলে আসছে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো রো স্পেন আর কল স্পেন। এটা একটু কনফিউশন থাকে অনেকের মধ্যে। তো যদি সহজ কথা বলি, রো স্পেন মানে রো বরাবর স্পেন করে দাও, বর্ধিত করে দাও, আর কল স্পেন মানে কলাম বরাবর বর্ধিত করে দাও। আচ্ছা, আমি যদি আবার এক্সেলটা ওপেন করে সহজে বুঝতে চাই, যেমন আমি আগে বলছি এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন আমি যদি বলি কল স্পেন দ্বারা বোঝায় কলাম বরাবর স্পেন্ড মানে বড় করে দাও। তো যদি কলাম বরাবর আমি বলি 2 ঘর বড় করে দাও, তার মানে কি বোঝায়? এই যে এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তো এই দুইটা এ আর বি, এই দুইটাকে মার্জ করে দাও, এটা হলো কল স্পেন 2। আমি যদি বলি কল স্পেন 3 মানে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এই 3টে কলামকে মার্জ করে দাও। তো 3টে কলামকে মার্জ করে কীরকম হবে? এরকম। ঠিক আছে, আচ্ছা তো একটা কল স্পেনের উদাহরণ আমরা এখানে দেখে ফেলি, তারপর রো স্পেনটা দেখবো। যেমন আমি যদি টেবিলটা আপনাদের দেখাই, এই যে এখানে দেখেন ডান 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 3বার ডান লিখে আসছে। আচ্ছা, আমি তো একটা বুদ্ধিমানের কাজ করতে পারি যে একবার ডান লিখবো আর সে এই বাকি 2টা জায়গা দখল করে ফেলবে, তাহলে হয় না নি? হয়তো। আচ্ছা, তো আমরা এই কাজটাই করি, আমরা এখানে থেকে মুছে দিই। এখন এখানে কি 2 লিখবো না 3 লিখবো? আমরা এই 2টাকে স্প্যান করতে চাইতেছি, মানে এই 3টাকে মার্জ করতে চাইতেছি। এখন অনেকের মানে কনফিউশন হলো আমরা কি 2 লিখবো না 3 লিখবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা কনফিউশন এখনই দূর হয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি যদি এখানে 2 দিই তাহলে কি হবে, আউটপুটটা কী হবে আমি দেখাই। এই যে দেখেন 2 দিলে যে ঘটনাটা ঘটে, এই একটা আর এই 2টা কলামকে সে মার্জ করে দেয়। আর আমি যদি এখানে 2 না দিয়ে 3 দিই, এই জায়গায় 2 না দিয়ে 3 দিই, কল স্পেন 3 দিই, এখন যদি রিফ্রেশ করি, এখন 3টা ঘর মার্জ হয়। তার মানে অবশ্যই মাথায় রাখবেন, এটা অনেক কনফিউজিং একটা জিনিস, অনেকের মাথায় পেস লাগে, তা আপনারা সহজে মাথায় রাখবেন। আমি যদি কল স্পেন 3 দিই, তার মানে 3টা কলামকে সে মার্জ করে দেবে। আমি যদি এক্সেলে এসে আপনাদেরকে দেখাই, এই যে এ বি সি, আমি যখন কল স্পেন 3 দিব তখন সে 3টা কলামকে এইভাবে মার্জ করে দেবে। আর আমি যদি কল স্পেন 2 দিই তাহলে সে 2টা কলমকে একসাথে মার্জ করবে, মানে বিষয়টা হবে এইরকম। যদি 5 দিই সে 5টা কলমকে মার্জ করবে, পর্যন্ত এই যে 5টা কলমকে মার্জ করে দিচ্ছি, শেষ। তো রো স্পেনের ক্ষেত্রে সেম জিনিস, রো স্পেনের ক্ষেত্রে রো বরাবর মার্জ করবে, যেমন এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, 3টা রো। আমি বললাম রো স্পেন 2 মানে 2টা রোকে মার্জ করো। তো 2টা রোকে মার্জ করলে কীরকম হবে? এরকম হবে, 2টা রো মার্জ হয়ে যাবে। আমি যদি বলি 3টা রোকে মার্জ করো, তো 3টা রো 1 2 3, 3টা রো মার্জ হয়ে যাবে। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। আর যদি আমি রো স্পেন 1 দিই তাহলে কিছু চেঞ্জ হবে না, 1 তো সে অলরেডি 1ই আছে, রো স্পেন 1 মানে একটা রোকে মার্জ করো, তো একটা রোকে তো আগে থেকে মার্জ করা। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দিই, যেমন এখানে জিপিএ 2টা সেম করে দিই, 4.98-এর জায়গায় এটাকেও 4.98-এর জায়গায় এটাকেও 5 করে দিই। এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন 5 হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটাও কমন, এই দুটাকে একই বানায় দিতে পারি। আচ্ছা, রোর ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল আছে, দেখেন এই পাঁচ কেউ অবস্থান করতেছে এইখানে আর এইখানে, মানে এই একটা রোর 3 নম্বর ডেটা আর এইটারও 3 নম্বর ডেটা, মানে 1 2 3 4, 3 নম্বর রো আর 4 নম্বর রোর 3 নম্বর ডেটা আর 3 নম্বর ডেটা, 3 নম্বর রোর 3 নম্বর ডেটা, 4 নম্বর রোর 3 নম্বর ডেটা।
তো এইটা হলো এই পাস আর এই পাস। এখন আমরা যে কাজটা করব যে আমরা চাই এই পাসটা, এই যে এই পাসটা এখানেও থাকুক, এখানে থাকুক, মানে দুইটা সেল মার্জ করে ফেলুক, এই দুইটা সেল মার্জ করে ফেলুক। আমি এই পাসটাকে রাখবো আর এই পাসটাকে মুছে দিব। মুছে দিয়ে এবার এখানে রো স্পেন লিখে দিব, বলবো যে দুটা রোকে মার্জ করো। এখন যদি আমরা রিফ্রেশ করি, এই যে দেখেন একটা পাস হয়ে গেছে। তো কী করছি, যারা বুঝেন নাই আমি আবার বুঝাই। আমার এখানে 1 2 3 4 পাঁচটা রো আছে, এর মধ্যে এটা হলো 3 নাম্বার রো। আচ্ছা রিফ্রেশ দিই, হ্যাঁ এটা হলো 3 নাম্বার রো, এটা হলো 4 নাম্বার রো। আমি চাই 3 নাম্বার রো 3 নাম্বার ডেটা, 4 নাম্বার রো 4 নাম্বার ডেটা, এগুলো মিলে একটা ডেটাই হয়ে যাক, মানে এই সেল দুইটা মার্জ হয়ে যাক। এখন যদি লক্ষ্য করেন, এটাও একটা রো, এটাও একটা রো, এটা রোর 3 নাম্বার ডেটা, এটাও রোর 3 নাম্বার ডেটা। তার মানে এই যে এইটা আর এইটা, আমি চাই এইটার জায়গাটা রিপ্লেস করে ফেলুক। তাহলে আমি এটাকে মুছে দিব এবং এটাকে বর্ধিত করে দিব, রো স্পেন এখানে 2 লিখে দিব। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দুইটা মার্জ হয়ে গেছে। আচ্ছা এখন কয়েকটা কনফিউশন থাকে, আমি যদি এখানে রো স্পেন না দিয়ে মানে এটাকে ঠিক রেখে এটাকে যদি মুছে ফেলতাম তাহলে কি হতো, দেখি প্র্যাকটিক্যাল করে দেখি কি হয়, তারপর থিওরি বুঝবো। এই যে এই ঘটনা ঘটতো। তো বিষয় কী হলো, বিষয়টা হলো এখানে তো এমটি আছে, মানে আমি আবার প্রথম থেকে দেখাই, রিফ্রেশ করি। আমি যদি বলি এইটার কাছে যে তুমি রো স্পেন করো, মানে দুইটা রো স্পেন করো, তাহলে সে তার থেকে শুরু করে নিচের দিকে দুইটা রো মিলিয়ে কাজ করে। আর আমি যদি তাকে বলি, সেও তো তার নিচে দিকে দুইটা রোকে মিলিয়ে কাজ করতে চায়, কিন্তু তার নিচে তো আর দুইটা রো নাই, আর তো কোনো রো নাই, একটাই আছে, আবার সেটা তো আগে থেকে মার্জ করা, তাহলে সে কিছু করতে পারে না। তাই এখানে একটা এমটি স্পেস চলে আসে। আমি যদি দেখাই এটাকে, সে আগের স্টেট এনে এখানে আমি আবার রো স্পেন 2 দিলাম। এখন যদি আমি দেখাই, এই যে দেখেন এই অংশটা একটা ব্লাঙ্ক হয়ে যায়। তো মাথায় রাখবেন কয়েকটা বিষয়, যে সিরিয়ালটা আমাদের মেনটেন করতে হবে। কীরকম সিরিয়াল? প্রথমত আমরা রো স্পেন আর কল স্পেন এই দুইটা জিনিসই টিডির সাথে ব্যবহার করব। দ্বিতীয় বিষয়, যে কল স্পেন বলে আর রো স্পেন বলি, সে সর্বদা তার পরবর্তী রো বা কলাম নিয়ে কাজ করে। যেমন আমি যদি কল স্পেন এখানে ইউজ করেছি, সে তার পরবর্তী এই কলাম আর এই কলাম, মানে এই সেল আর এই সেল নিয়ে কাজ করেছে। আমি যখন রো স্পেন ইউজ করেছি, আমি এইটার সাথে ইউজ করছি, সে এইটা আর এইটা নিয়ে কাজ করেছে। এখন আমি যদি এইটার সাথে ইউজ করতাম, সে তো তার নিচে আর কাউকে পাইতো না, তাই উপরে একটা ফাঁকা জায়গা দিত। আচ্ছা অনেকের যে কন্ডিশনটা লাগে যে আমি যদি নিচে ইউজ করি তাহলে উপরেরটার সাথে মনে হয় অ্যাড হবে না, উপরেরটার সাথে অ্যাড হবে না। আবার একই বিষয়ে কলামের ক্ষেত্রে আমি যদি এই কলামটার সাথে ইউজ করি তাহলে এইটা আর এটাই ইউজ হবে। আমি যদি বলি কল স্পেন 3, তার মানে এটা ইউজ হবে। এখন আমি এটার সাথে ইউজ করলাম কল স্পেন 3, তাহলে সে এটাকে ইগনোর করবে এবং এটাকে করবে, কিন্তু এখানে তো কিছু নাই, তাই এখানে একটা ব্লাঙ্ক স্পেসের সৃষ্টি হবে। আমি দেখাই দিতে পারি একটা উদাহরণ, টিডি/টিডি তারপর একটা ডান, দেখেন কি হয়। হ্যাঁ এখন সুন্দরভাবে চলে গেছে, কিন্তু বাস্তবতা হলে সে এখানে একটা স্পেস কল্পনা করতেছে, এটাকে সে পাইতেছে না। তাই ব্রাউজারের কাজ হলো যথাসম্ভব এররটাকে ইগনোর করা, উপেক্ষা করে সুন্দর একটা আউটপুট দেখানো। তাই এখানে কোনো ঝামেলা সৃষ্টি না করে সুন্দরভাবে দেখিয়ে দিছি, কিন্তু আমরা এটা পরীক্ষার খাতায় করব না। যদিও আমাদের আউটপুট সুন্দরভাবে চলে আসছে, তাও আমরা এটা পরীক্ষার খাতায় করব না, কারণ এটা লজিক্যালি একটা ভুল জিনিস। আচ্ছা, তো এই ছিল আমাদের টেবিল নিয়ে বিস্তারিত। আমার মনে হয় না আর কিছু আমি বাদ রাখছি, আবার দেখিনি, না আর কিছু বাদ রাখিনি, সব কিছুই শেষ। এটা টেবিল নিয়ে একটা বিস্তারিত আলোচনা, লিস্ট নিয়ে আলোচনা করেছি, টেবিল নিয়ে আলোচনা করেছি। এখন আমরা এখানে স্টাইল নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, স্টাইল নিয়ে আলোচনা করার আগে আমার মনে হয় HTML এর বেসিক স্ট্রাকচারটা দেখানো আপনাদের খুবই জরুরি, তারপর আমরা স্টাইল নিয়ে আরও আলোচনা করব। তো যে কোনো একটা HTML পেজ আমরা জানি বা না জানি, সে সর্বদা HTML দিয়ে শুরু হয় এবং সে HTML দিয়ে শেষ হয়। মানে যে কোনো একটা HTML পেজ, যে কোনো যেমন আমি যদি উদাহরণ দিই, এই google.com, এটাকে রাইট ক্লিক করে যদি ইন্সপেক্ট করি, দেখেন সবার উপর একটা HTML আছে এবং সবার শেষে এখানে একটা HTML আছে। মানে প্রত্যেকটা HTML এর ওয়েবসাইট তো HTML দিয়ে তৈরি হয়। তো প্রত্যেকটা ওয়েবসাইটই HTML দিয়ে শুরু এবং HTML দিয়ে শেষ হয়।
এবং এর মাঝখানে আমাকে সব কিছু লিখতে হয়। সাধারণত HTML এর মাঝখানে দুইটা পার্ট থাকে, প্রত্যেকটা কিছুরই দুটো অংশ থাকে, একটা হলো মাথা, একটা হলো শরীর, আবার পাও থাকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু HTML এর ক্ষেত্রে দুটো অংশ থাকে, একটা হলো মাথা, একটা হলো শরীর। তো মাথা মানে হেড, একটা থাকে হেড, এখানে হেড লিখলাম, হেড। আর আরেকটা যে পার্ট সেটা হলো বডি, আরেকটা যে পার্ট সেটা হলো বডি। তাহলে দুটো অংশ, একটা থাকে হেড, একটা হলো বডি। তো আমার এই যে ওয়েবসাইট আমি যেখানে রান করতেছি, বা আমি এটার উদাহরণে দিই, তো এটা একটা ওয়েবসাইট google.com, বা যদি এটা মনে না হয় আমি youtube.com চলে গেলাম। তো এই যে youtube.com এটা একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আপনারা যদি খেয়াল করেন, এই পুরোটুকু হলো কন্টেন্ট, মানে এই পুরোটুকু যতটুকু দেখা যেতেছে সেটা হলো বডি পার্ট, আর উপরের দিকে যে আছে সেগুলো হলো আমার হেডের পার্ট। হেড যেরকম কাজ করে, এই যে দেখেন এখানে একটা সুন্দর টাইটেল দিছে youtube.com, ইউটিউবের একটা খুব সুন্দর টাইটেল দিছে। তারপর আমি যদি এটার কথা বিবেচনা করি রেপ্লিটের, তাহলে এটাও কিন্তু একটা ওয়েবসাইট। এখানে এটা হলো বডি পার্ট আর এটা হলো তার মাথার অংশ। এখানে খুব সুন্দর একটা টাইটেল দিছে index.html sample1 রেপ্লিট, একটা টাইটেল দিছে। তো হেড যে কাজটা করে, টাইটেল, মেটাডাটা, এইসব কিছু হেড ধারণ করে। আর বডি হলো ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট আমার বডি ধারণ করে থাকে। তো আমরা হেডের মধ্যে চাইলে টাইটেল দিতে পারি। টাইটেল জিনিসটা কি? টাইটেল এই যে দেখেন এখানে উপরে কি হিজিবিজি 15 AAF 8B0 কি হিজিবিজি কিছু লিখে রাখছে। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে সুন্দর টাইটেল দিতে পারি। আমরা এখানে লিখবো টাইটেল, তারপর এখানে লিখে দিলাম আমার নিজের নাম রাহুল আচার্য রাজা। এখন যদি এখানে একটা রিফ্রেশ দিই, দেখেন ম্যাজিক, এই দেখেন এখানে এটার জায়গায় রাহুল আচার্য রাজন চলে এসেছে। সিম্পল। টাইটেলের কাজটা হলো মূলত, টাইটেল কি? টাইটেল হলো এই যে এই পার্টটা, এটাকে বলা হয় টাইটেল। এখানে টাইটেল নিয়ে থাকে, আর থাকে আর কি মেটাডেটা থাকে। তো মেটাডেটা আমাদের এসএসসি লেভেলে আলোচনা করা হয় নাই, তাই আমরাও আর আলোচনা করব না। আচ্ছা, এরপর আমাদের যদি সেই স্যাম্পল করে ফেরত চলে যাই, আমি মূলত প্রথমে যে কোডটা লিখেছি এটাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তো এটা আমরা টাইটেল লিখে ফেলাম। এখন বডির ভিতরে আমরা আমাদের যাবতীয় সকল কিছু লিখতে পারবো। যেমন আমি একটা হেড ওয়ান দিলাম, হেড ওয়ান দিয়ে লিখলাম ওয়েলকাম টু, যে ধরতেছি সেটা একটা কোডিং ওয়েবসাইট বানিয়েছি, এবং আমি এখানে পি দিয়ে লিখে দিছি দিস ইজ এ স্যাম্পল ওয়েবসাইট ফর কোডিং, লিখে দিচ্ছি। এখন যদি কোডটা রিফ্রেশ করি, এই যে আমি জুম করে রেখেছিলাম, জুমটা সরিয়ে দিলে এই যে এরকম একটা ওয়েবসাইট দাঁড় হবে। এটা হলো হেডিং 1, এটা হলো একটা প্যারাগ্রাফ, শেষ। এই যে এটা হলো একটা ওয়েবসাইট বেসিক স্ট্রাকচার এরকম হয়। এখন একটা জিনিস মিসিং আছে, সেটা হলো HTML এর তো অনেক ভার্সন আছে। HTML তো এমন না যে কালকে আবিষ্কার হয়েছে, গতকাল আবিষ্কার হয়েছে, আজকে আমরা পড়তাছি। HTML বহুত আগে আবিষ্কার হয়েছে, এবং তার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে, বিভিন্ন ধরনের আপডেট আসছে। তো HTML একটা ভার্সন আছে। আমরা যদি বোঝাতে চাই আমাদের ডকুমেন্টটা HTML5 মানে সবচেয়ে লেটেস্ট ভার্সনটা রান করতেছে, তাহলে আমাদের একটা উপরে লেখা যোগ করে দিতে হবে। তো সেই লেখাটা হলো ডক টাইপ HTML। কীভাবে যোগ করতে হবে আমি দেখাইতেছি। শিফট কি চেপে এভাবে দুটো অ্যাঙ্গুলার ব্র্যাকেটস দিব, তারপর এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দিব, তারপর লিখব ডক টাইপ, এরপরে HTML। এই লাইনটার কাজ হলো আমার ব্রাউজারকে বলা যে আমরা এখানে HTML5 ইউজ করতেছি। ডক টাইপ HTML দ্বারা এই জিনিসটাই বোঝায়। তো আশা করি এখন প্রথম যে লাইন আছে, আমি যে প্রথমে যে জিনিসটা দেখিয়েছি সেটা আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন। তো এখন আমরা চলে যাব আমাদের সেই স্টাইলের পর্বে। আমরা কি কি স্টাইল দিয়ে করতে পারি, স্টাইলের কাজ কি কি। আচ্ছা, এখানে আমরা স্টাইল এই অংশটা চলে আসছে। আচ্ছা, স্টাইল মূলত দুইভাবে যোগ করা যায়। তো স্টাইল মানে জিনিসটা কি? স্টাইল যোগ করবো, ভালো কথা। স্টাইল কি? এই যে এই জিনিসটা, এটা কি দেখতে একটু সুন্দর লাগতেছে না? এটাকে চাইলে আমরা একটু সুন্দর করতে পারি। যেমন আমি চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারি, এটার কালারটা চেঞ্জ করতে পারি। তো এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা CSS ব্যবহার করব। তো যেহেতু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে CSS নিয়ে আলোচনা নাই, তাই আমরা CSS নিয়ে এখানে আলোচনা করবো না। বাট তবুও আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, এটা আপনাদের বোঝা লাগবে না, এটা আমি জাস্ট আপনাদের জানার জন্য দেখা গেছে যে আমরা এভাবে চাইলে একটা স্টাইল ট্যাগ ইউজ করতে পারবো। আমরা হেডের মধ্যে স্টাইল ট্যাগ, লিঙ্ক ট্যাগ সব কিছু ইউজ করতে পারবো। এটা কোনো
বাধা বিভক্তি নাই। আমরা যদি স্টাইল ট্যাগ বা ভবিষ্যতে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে চাই সেগুলো সবই হেডের মধ্যে অ্যাড করবো। আচ্ছা, তারপর আমি যা লিখবো সেটা আপনাদের আপাতত বোঝার দরকার নেই, আমি আস্তে 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 বুঝিয়ে দেবো। এটা বোঝার দরকার নেই, এটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই, তাও আমি জাস্ট এটা সৌন্দর্যের জন্য বা বিষয়টা বোঝানোর জন্য আমি দেখাইতেছি। এই যে দেখেন এখানে ওয়েলকাম টু কোডিং ওয়েবসাইট, এটা রেড হয়ে গেল। আমি কী করছি, আমি একটা স্টাইল ট্যাগ ইউজ করছি। স্টাইল ট্যাগের মধ্যে আমি আমার যে হেড ওয়ান যে ট্যাগটা আছে সেটাকে টার্গেট করছি, এখানে লিখছি হেড ওয়ান। তারপর আমি বলছি এটার কালারটা তুমি রেড করে দাও। তারপর আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার এটাও চেঞ্জ করতে পারি, আমি এখানে বলে দিলাম ইয়েলো। যদি ইয়েলো কেউ দেয় না, আমি যদি রিফ্রেশ করি এই যে দেখেন কালারটা ইয়েলিশ হয়ে গেছে। আমি চাইলে আমার যে বডি আছে বডি পার্টটা এটার কালার চেঞ্জ করতে পারি। আমি তো বলছি বডি হলো এই পুরোটা, তো বডিটার কালার আমি চেঞ্জ করতে পারি। আমি চাইলে এইভাবে দিতে পারি বডি দিয়ে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ব্ল্যাক করে দিলাম। এখন তো সব ডার্ক মোডে ওয়েবসাইট তৈরি হয়, তাই আমি বডির কালার ব্ল্যাক করে দিলাম আর এটার কালার আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট বানান ভুল হলো, হোয়াইট। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দেওয়া লাগবে না, করে দিলাম। তারপর প্যারাগ্রাফকে টার্গেট করার জন্য আমরা পি ট্যাগ ইউজ করবো, মানে পি ইউজ করবো। এটার কালারও চেঞ্জ করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করে দেখাই, এই যে ডার্ক মোডে ওয়েবসাইট হয়ে গেছে, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা চাইলে আরও কাজ করতে পারি, এখানে কালার হোয়াইট না দিয়ে ব্লুও দিতে পারি, কোনো সমস্যা নাই। এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে ব্লু হয়ে গেছে। এভাবে আমাদের ওয়েবসাইটের পুরো থিম চেঞ্জ করতে পারি। এখানে আমি বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি, এই যে বর্ডার, আচ্ছা কালার নিয়ে আলোচনা করেছি, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আলোচনা করেছি। এখন আমরা একটু ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করি। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা যে বিষয়টা ইউজ করবো সেটা হলো ফন্ট ফ্যামিলি। আমরা এভাবে লিখবো যে ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা এখানে সাপোজ এরিয়াল দিয়ে দিলাম, মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট। এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, এখন এই জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন আমি চাইতেছি এই ফন্টটা শুধু আমার এখানে এই প্যারাগ্রাফে, এই হেডিংয়ে না, আমি প্যারাগ্রাফও চাই, বা ভবিষ্যতে আমি যদি আরও কন্টেন্ট যোগ করি, টেবিল সব জায়গায় আমি এটাকে দেখতে চাই। এখন এই কারণে আমরা যে কাজটা করবো, আমরা ইউনিভার্সাল সিলেক্টর, এটা সিএসএসে আলোচনা করা হবে। আপাতত মনে রাখেন, আমি যদি স্টার লিখি, তো স্টার দ্বারা বোঝায় সকল কিছু, সকল ট্যাগ বা সকল প্রিটেক্টিভের সব কিছু ইনক্লুড করে সকলকে বোঝানোর জন্য স্টার ইউজ করা হয়। তারপর এখানে আমি লিখে দিলাম এই লাইনটা যে ফন্ট ফ্যামিলি এরিয়াল। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখন এটাও পাইছে, সবাই পেয়ে গেছে। আচ্ছা, এটা হলো ফন্ট ফ্যামিলির কাজ। এরপরে আমাদের কী নিয়ে আলোচনা করছে, ফন্ট সাইজ। হ্যাঁ, তো ফন্ট সাইজটা হলো মানে টেক্সটটা কতটুকু সাইজের হবে, আমি কি এটাকে বড় করতে চাই না ছোটো করতে চাই। যেমন আমার মনে হচ্ছে এটা একটু বেশি ছোটো হয়ে গেছে, প্যারাগ্রাফটা এটাকে আরেকটু বড় করা উচিত। তাই আমি প্যারাগ্রাফে গিয়ে এটার ফন্ট সাইজটা একটু বৃদ্ধি করে দিলাম, এখানে লিখে দিলাম 20 পিক্সেল। এখন যদি আমি এটা রিফ্রেশ করে দেখাই, চলে আসছে। আচ্ছা, এখন অনেকেই পিক্সেল ইউনিটটা চিনে না। পিক্সেল হলো একটা ডিভাইস যেভাবে তৈরি হয় তার সবচেয়ে ক্ষুদ্রতম, মানে একটা ডিভাইসের যে স্ক্রিন, সেই স্ক্রিনের সবচেয়ে ক্ষুদ্রতম এক হলো একটা পিক্সেল হলো খুবই ছোটো একটা লাইট। প্রত্যেকটা ডিভাইস আপনি যদি খুব ভালো করে আপনার স্মার্টফোন বা কম্পিউটার যেটাই হোক সেটার কাছে গিয়ে খুব ভালো করে একটু দেখবেন আপনারা ছোটো অনেকগুলো বাতি দেখতে পারবেন। এগুলো হলো মূলত পিক্সেল। তো প্রত্যেকটা ডিভাইসই পিক্সেল দিয়ে তৈরি হয়। এই পিক্সেল হলো একেবারে একটা ডিভাইসের বা একটা স্ক্রিনের সবচেয়ে ছোটো ইউনিট হলো পিক্সেল, তাই আমরা এখানে পিক্সেল ইউজ করছি। তো আরও ইউনিট আছে যেটা আমাদের আলোচ্য বিষয় না। তো আপনাদের যদি দেখেন একটু টেক্সটটা বড় হয়েছিল 20 পিক্সেল না, আমরা চাইলে আরও বড় ইউজ করতে পারি। আমি চাইলে 25 পিক্সেল ইউজ করতে পারবো, একটু বড় হয়ে গেছে। আমি ক্রেজি টাইপের কাজ করতে পারি 250 পিক্সেল, বিশাল বড় টেক্সট হয়ে যাবে। তো এত বড় টেক্সট আসলে আমাদের দরকার নেই, আমরা ছোটো করে দেবো, আমরা 25 পিক্সেলই করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ আই থিঙ্ক 25 না 20 পিক্সেলেই এনাফ ছিল, এটাই মনে হয় এনাফ ছিল। আচ্ছা ঠিক আছে, তো ফন্ট সাইজ আপনারা বুঝছেন। এরপর আছে টেক্সট অ্যালাইন কি? টেক্সট অ্যালাইন হলো এটা কোথায় অ্যালাইন হবে, মানে এটা কি মাঝখানে থাকবে, রাইটে থাকবে না লেফটে থাকবে। যেমন আমি হেডিংয়ের এই টেক্সটটাকে মাঝখানে আনতে চাই, আমি কী করবো, এই ধরনের জায়গায় আমি এখানে লিখে দেবো টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি আমি কোডটাকে রিফ্রেশ করে দেখাই, এই যে এখানে সেন্টারে টেক্সটটা চলে আসছে।
তো এখন আমি চাইলে আরও আছে, শুধু যে সেন্টার তা না, আমি রাইটও ইউজ করতে পারি, RIGHT রাইট। এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে রাইটে আমার এটা আউটপুট চলে আসছে। আমি যদি লেফট দিই, যেটা বাই ডিফল্ট লেফটই থাকে, লেফট যদি দিই লেফট, এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে লেফটে আউটপুট চলে আসছে। সিম্পল, টেক্সট এলাইনার খুবই সিম্পল। এখন আছে বর্ডার। বর্ডার জিনিসটা কি? বর্ডারটা খুবই সহজ, এটা কোনো কঠিন কিছু না। আমি চাইতেছি এই যে আমার হেডিং আছে, এই হেডিংয়ের চারপাশে একটা বর্ডার চলে আসে, বর্ডার। আমি যে কাজটা করবো, আমি লিখবো, এটা একটু মুখস্থ রাখবেন, বর্ডার কীভাবে যোগ করতে হয়। বর্ডার 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 2 পিক্সেল সলিড রেড দিয়ে দিই, রেড। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন, এইটা হলো আমার যে কন্টেন্ট, হেডিংয়ের যে কন্টেন্ট, ওয়েলকাম টু কোডিং ওয়েবসাইট, আর তার চারপাশে এইরকম একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে? এটা হলো একটা বর্ডার। তো বর্ডার যে সলিড হবে তা না, আমি চাইলে ডটেড দিতে পারি, ডটেড। এখন যদি রিফ্রেশ করে দেখাই, এই যে দেখেন এখানে ডট 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 আকারে চলে আসছে বর্ডার, ডটেড। আর এটা যে 2 পিক্সেল তা না, আমি চাইলে আরও বেশি দিতে পারি। আমি যদি 10 পিক্সেল দিই, তাহলে বুঝতে পারছেন কী হবে, পিক্সেলগুলো আরেকটু বড় হয়ে গেলো, আরেকটু মোটা হয়ে গেলো। আমি এখানে রেড না, আমি চাইলে এখানে ইয়েলো দিতে পারি, ইয়েলো দিলাম, কোনো অসুবিধা আছে? তাই তো, কোনো অসুবিধা নেই। এই যে ইয়েলো হয়ে গেল, সিম্পল, এগুলো খুব সহজ। ডটেড আসে, তারপর আসে মনে হয় একটা ড্যাশড, ইফ আই নট রং, সরি, হ্যাঁ ড্যাশড, এরকম আছে। আরও অনেক স্টাইল আছে, সেটা আপনারা আস্তে আস্তে এক্সপ্লোর করবেন। শেষ। এটা হলো বর্ডার। তারপর আরেকটা আছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসটা ভালো করে বোঝা যাবে যদি আমি সলিড ইউজ করি, সলিড ইউজ করলাম, তারপর এখান থেকে বর্ডার রেডিয়াসে গিয়ে আমি 5 পিক্সেল লিখে দেখালাম। কি হয়েছে বর্ডার রেডিয়াস মানে? আচ্ছা, সেটা অ্যাপ্লাই করার আগে আমি একটা কাজ করি ভালো করে বোঝানোর জন্য, আমি কিন্তু 2 পিক্সেল করে দিই, আর বর্ডার রেডিয়াসটা আপাতত অ্যাপ্লাই করলাম না। এখন দেখাই কী হয়। এরকম একটা ওয়েবসাইট, এখানে যদি লক্ষ্য করেন আমার কর্নারটা খুবই শার্প, আমি চাই এই শার্পটাকে একটু রাউন্ডেড করে দিতে, তাই আমি ইউজ করবো বর্ডার রেডিয়াস। রেডিয়াস দিলে এই যে দেখেন একটু রাউন্ডেড হয়ে গেছে। আমি যত বেশি ইউজ করবো তত বেশি রাউন্ডেড হয়ে যাবে। আমি যদি এখানে 50 মেগাপিক্সেল ইউজ করি, তাহলে দেখবেন চেঞ্জটা কী হয়। আমি যদি রিফ্রেশ করি, এই যে অনেক বেশি রাউন্ডেড হয়ে গেছে। তো বর্ডার রেডিয়াসের কাজ হলো রাউন্ডেড করা, বর্ডারটাকে রাউন্ডেড করা। এখন যদি আমি এখানে রিফ্রেশ করে দেখাই, এই যে রাউন্ডেড হয়ে গেছে। শেষে এই হলো বর্ডার রেডিয়াসের কাজ। এখন হচ্ছে মার্জিন পেডিং। মার্জিন পেডিং বলার আগে আমাদের আগে বক্স মডেলটা বোঝা লাগবে। এই হলো একটা বক্স মডেল। তো আমার কন্টেন্টটা থাকে মাঝখানে, লালটা হলো কন্টেন্ট, কন্টেন্টের বাইরে থাকে পেডিং, পেডিংয়ের বাইরে থাকে বর্ডার, বর্ডারের বাইরে থাকে মার্জিন। মানে আমরা যে এই কাজটা করছি, এই হলো কন্টেন্ট। যতটুকু সিলেক্ট হয়ে আসছে ততটুকু হলো কন্টেন্ট। কন্টেন্টের পরে আর কোনো ফাঁকা জায়গা নাই, কন্টেন্টের পরেই সরাসরি আমি বর্ডার দিয়ে দিচ্ছি। তার মানে কন্টেন্টের পরে পেডিং, পেডিংয়ের পরে বর্ডার। তো যেহেতু আমার এখানে কোনো পেডিং নাই, পেডিং 0, তাই কোনো কিছু আসে নাই। কিন্তু আমি যদি এখান থেকে হেড ওয়ানের ক্ষেত্রে পেডিং সেট করে দিতাম, আমি যদি বলতাম পেডিং, পেডিং দিয়ে বলতাম যে 10 পিক্সেল, এখন যদি আমি রিফ্রেশ করে দেখাইতাম, এই দেখেন এখন কি হয়েছে। এই হলো আমার কন্টেন্ট, এর বাইরে এই যে যে এক্সট্রা ফাঁকা জায়গা আসছে সেটা মূলত পেডিং, আর এরপরে যে হলুদ কালারের সলিড যে লাইনটা, এটা হলো বর্ডার, আর এর বাইরে যে অংশটা, এই যে এই অংশটা, এটা হলো মার্জিন। আমি কিন্তু এটাই বলছি, এটা হলো কন্টেন্ট, এরপরে হলো পেডিং, এরপরে হলো বর্ডার, এরপরে হলো মার্জিন। আচ্ছা, আমি প্রথমে মার্জিনটাকে যদি 0 করে দেখাই, যদি 0 করলে খুব বেশি একটা ইফেক্ট পড়বে না। কেন পড়বে না আমি সেটা পরে বলবো। এখন যদি রিফ্রেশ করি, এই দেখেন, এই দেখেন স্পেসটা উপরে থেকে কমে গেছে, একদম 0 হয় নাই, কারণ আরও অন্যান্য জিনিসের মার্জিন পেডিং আছে। তো আমি যদি সব মার্জিন পেডিংকে রিসেট করে দিই, সব মার্জিন পেডিংকে 0 সেট করে দিই, এটা দ্বারা বোঝাইতেছে এই যে স্টার, স্টার মানে ইউনিভার্সাল সিলেক্টর, বা এটা দ্বারা যে বিষয়টা বোঝায়, স্টার কি ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর দ্বারা যে বিষয়টা বোঝায়, HTML ডকুমেন্টে যত কিছু আছে, এই বডি H1P HTML হেড স্টাইল, মানে প্রত্যেকের বৈশিষ্ট্য সে ডিটারমাইন করবে। আমি কি বলছি, প্রত্যেকের ফন্ট ফ্যামিলি হবে এটা, তারপর বলছি প্রত্যেকের মার্জিন 0 হয়ে যাবে। এখন যদি দেখেন, এখন দেখবেন সব কিছু এই যে চুম্বকের মতো জোড়া লাগিয়ে গেছে, এই যে উপরে আর কোনো খালি জায়গা নেই, উপরে আর কোনো খালি জায়গা নেই। আচ্ছা, এখন যদি আমি মার্জিন 10 পিক্সেল দিই, আগে দেখাই, রিফ্রেশ করার আগে দেখাই, এই যে দেখেন উপরে কোনো খালি জায়গা নেই, মানে কোনো মার্জিন নেই। এটা হলো আমার কন্টেন্ট, এটা হলো পেডিং, এটা হলো বর্ডার। এখন যদি রিফ্রেশ করি, এই যে অংশটা ফাঁকা, এটা হলো মূলত মার্জিন, এটাই মার্জিনের কাজ। তো আমি এটাই বলছি, প্রথমে থাকে কন্টেন্ট, পরে থাকে পেডিং, এরপরে থাকে বর্ডার, এরপরে থাকে মার্জিন। আচ্ছা, তো এখন এটার কি মার্জিন আছে দেখেন, এটা মার্জিন আছে কিনা তার আগে এটার একটা বক্স হিসেবে বানাই, এটার উপরে একটা বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল
সলিড ব্লু দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখেন এটার দেখলাম এই যে এটা হলো কন্টেন্টের বাইরে আর কোনো, আচ্ছা ব্লু কালার না, এটাকে রেড কালার করে দিই। হ্যাঁ, এখন যদি রিফ্রেশ করি, হ্যাঁ এটা হলো কন্টেন্টের বাইরে মানে কন্টেন্টের পরেই তো থাকে পেডিং তো নাই, পেডিং শূন্য, তাই এই বর্ডার আর কন্টেন্টের মাঝখানে কোনো গ্যাপ নাই। এরপরে তো বর্ডার বললাম, এরপরে দেখেন একটা ফাঁকা জায়গা। মাথায় রাখবেন এই কন্টেন্টটার এই যে এই অংশটার এই এলিমেন্টটার মানে পি ট্যাগের কিন্তু কোনো মার্জিন নাই, কিন্তু তবুও এখানে একটা ফাঁকা জায়গা আসতেছে কেন? কারণ আমার হেড ট্যাগের মার্জিন আছে। তো হেড ট্যাগ এতটুকু, এটা হলো কন্টেন্ট, এটা হলো পেডিং, এটা হলো বর্ডার, এরপরে মার্জিন, এইদিকেও মার্জিন, এইদিকেও মার্জিন, এইদিকেও মার্জিন, এইদিকেও মার্জিন। এখানেও দেখেন এইদিকে পেডিং, এইদিকে পেডিং, এইদিকে পেডিং, এইদিকেও পেডিং, মানে সর্বদিকে তার সমান পেডিং। বর্ডারের ক্ষেত্রে সব দিকে বর্ডার, এখানে বর্ডার, এখানে বর্ডার, এখানে বর্ডার, এখানে বর্ডার, এখানে বর্ডার। এখন মার্জিন মানে তুমি আমার থেকে দূরে থাকো, তুমি আমার থেকে 10 পিক্সেল দূরে থাকো। তো 10 পিক্সেল দূর বোঝাতে এই কারণে সে এতটুকু গ্যাপ দিছে, এই দিকেও এতটুকু, এই দিকেও এতটুকু, এই দিকেও এতটুকু গ্যাপ দিছে। কিন্তু ও তো বলে নাই যে আমার কতটুকু গ্যাপ লাগবে, ও তো সেটা বলে নাই। ও তো বলছে আমাকে কোনো গ্যাপ দেওয়ার দরকার নাই, কিন্তু ও তো বলতেছে আমাকে গ্যাপ দেওয়া লাগবে 10 পিক্সেল। তো তাই তার ঠেল্লা নিচে ফাটাই দিছে বা একটু 10 পিক্সেল নিচে সরাই দিছে। আচ্ছা, এখন আমি যদি প্যারাগ্রাফকে বলতাম যে তোমার মার্জিনও 10 পিক্সেল, এখন যদি রিফ্রেশ করি, এখন যদি দেখাই, এখন দেখেন সেও এইদিকে 10 পিক্সেল, এইদিকে 10 পিক্সেল, এইদিকে 10 পিক্সেল দিছে আর এইদিকে 10 পিক্সেল দিছে। আচ্ছা, এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারও মার্জিন আছে, সেও 10 পিক্সেল মার্জিন চাইছে, দিছে, সেও 10 পিক্সেল মার্জিন চাইছে, দিছে। আমার প্রশ্ন হলো এই যে এইখানে আর এখানে এদের মধ্যবর্তী দূরত্ব কত? এটা কি 10 পিক্সেল না 20 পিক্সেল? গ্যাস, এটার মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, তো সবাইকে অবাক করে আমি বলি এটার মধ্যবর্তী দূরত্ব হলো 10 পিক্সেল। আপনারা সবাই বলবেন মানে কেমনে কি? আচ্ছা, আমি রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্টে ক্লিক করলাম, তারপর এখান থেকে এটার উপরে হবার করলাম। এই দেখেন এখানে যে হলুদ অংশটা আছে মার্ক করা, বাইরে হালকা হলুদ, এটা হলো মার্জিন। আমি যদি বক্স মডেলটা এখানে দেখাই, এই যে দেখেন এই যে বক্স মডেলটা দেখেন, এই যে এটা মার্জিন হলো 10 পিক্সেল, এইভাবে কাভার করে রাখছে। এই যে মার্জিনটা দেখতে পাচ্ছেন, এই যে মার্জিন, এটা হলো মার্জিন। এইদিকে তাকান, এখানে কন্টেন্ট, পেডিং, বর্ডার আর মার্জিন, এই হলো মার্জিন। এখন আমি যদি প্যারাগ্রাফ ট্যাগে যাই, এই যে প্যারাগ্রাফ ট্যাগও এই মার্জিন, মানে মার্জিন দুটা মানে কম্বাইন করে নিছে, শেয়ার করে নিছে। এখন প্রশ্ন হলো কেন শেয়ার করলো? আচ্ছা, ও বলতেছে আমার হেডিং বলতেছে আমাকে 10 পিক্সেল মার্জিন দাও। তো 10 পিক্সেল মার্জিন পাইলো, মানে আমার থেকে 10 হাত দূরে থাকো। তো 10 হাত দূরে তো সে অবস্থান করতেছেই, এই যে প্যারাগ্রাফ 10 হাত দূরে অবস্থান করতেছে, সে মার্জিন পাইলো। এখন প্যারাগ্রাফও বলতেছে আমার থেকে 10 হাত দূরে থাকো। হ্যাঁ, সে তো 10 হাত দূরে আছে, অলরেডি তো 10 হাত দূরে আছে। তো এখন অলরেডি যদি 10 হাত দূরে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? ধরেন আমাকে মানে আমি স্টেডিয়ামে খেলতে গেলাম, এখন স্টেডিয়ামে আমি বললাম আমার একটা বাতি জ্বালালেই হবে, একটা বাতি জ্বালালো, কোনো সমস্যা নেই। এখন সে যদি আরও বেশি উপকার করে সবগুলা বাতি জ্বালাই দেয়, আমি কি মানা করব? আমি তো বলছি আমাকে একটা বাতি জ্বালাতে, সে আমার 10টা বাতি জ্বালাই দিছে, আমি কি কোনো মানে মানা করব? স্টেডিয়ামে বিদ্যুৎ বিল হোক না হোক সেটা আলাদা হিসাব, কিন্তু আমার তো কোনো অসুবিধা নাই না, আমার তো খেলতে খুবই সুবিধা হবে। তো যেহেতু আমার খেলতে সুবিধা হবে আমি তো কোনো বাধা দিব না। তো এখানেও বিষয়টা এরকম, সে বলছে আমার 10 পিক্সেল মার্জিন দরকার, তো 10 পিক্সেল মার্জিন পেয়েছে, সেও বলছে আমার 10 পিক্সেল মার্জিন দরকার, সেও 10 পিক্সেল মার্জিন পেয়েছে, শেষ। তাই তাদের মধ্যকার মার্জিন হলো 10 পিক্সেল। আচ্ছা, এখন আমি যদি এখানে মার্জিন প্যারাগ্রাফের মার্জিন চেঞ্জ করে যদি 15 পিক্সেল দিতাম, এই যে দেখেন প্যারাগ্রাফের মার্জিন চেঞ্জ করে 15 পিক্সেল দিছি, এখন কি হইতো? এখন সে একটু নিচে নামতো, রিফ্রেশ করে দেখাই, এই যে একটু নিচে নামছে। কেন নিচে নামলো? এইগুলো তো বুঝেন যে বোথ সাইড দিয়ে মার্জিন পড়ছে, এখানে বোথ সাইড দিয়ে মার্জিন পড়ছে। আচ্ছা, এখন সে বলতেছে আমার কাছ থেকে 10 পিক্সেল দূরে থাকো, এই যে দেখেন সে বলতেছে আমার কাছ থেকে 10 পিক্সেল দূরে থাকো। তো 10 পিক্সেল দূরে তো সে আছে, আবার সে বলতেছে প্যারাগ্রাফ বলতেছে আমার কাছ থেকে 15 পিক্সেল দূরে থাকো। তো এখন আমার ব্রাউজার যে কাজটা করবে, শেয়ারিং করবে, যে হেড ওয়ানকে 10 পিক্সেল না দিয়ে প্যারাগ্রাফকে আগে 15 পিক্সেল দিবে। কেন? কারণ তার 15 পিক্সেলের মধ্যে তো 10 পিক্সেল আছেই, তাই না? সে বলতেছে আমার কাছ থেকে 15 হাত দূরে থাকো, আবার সে বলতেছে আমার কাছ থেকে 10 হাত দূরে থাকো। এখন সে যদি 15 হাত দূরে থাকে তাহলে সে তো 10 হাত দূরে থাকবেই, হেডিং তো 10 হাত দূরে থাকবেই, মানে হেডিংয়ের ক্রাইটেরিয়া তো ফিল আপ হবে। আবার বলি, প্যারাগ্রাফ বলতেছে আমাকে 15 পিক্সেল জায়গা দাও, মানে আমার 15 পিক্সেল আশেপাশে কেউ থাকবে না। আর হেডিং বলতেছে আমার 10 পিক্সেলের আশেপাশে কেউ থাকবে না। তো প্যারাগ্রাফকে যদি 15 পিক্সেল দেওয়া হয় তাহলে হেডিং থেকে তো প্যারাগ্রাফের দূরত্ব কত হবে? 15 পিক্সেল। তো হেডিং তো তার পর্যাপ্ত পরিমাণ নেয়, বিচার তো সে পাবে, সেও তো 10 পিক্সেল মার্জিন পাবে। তো তাহলে তো
বিষয়টা একই হয়ে গেল, তাহলে তো পার্থক্য হইলো না। তো এই কারণেই প্যারাগ্রাফ পেলো 15 পিক্সেল, আর হেডিংও কিন্তু 15 পিক্সেল মার্জিন চায় না, কিন্তু তাকে দেওয়া হয়েছে, তো এত সমস্যা কি, তার তো নিতে অসুবিধা নেই। সে বলছে আমাকে মিনিমাম মার্জিন আমাকে 10 পিক্সেল দিতে হবে, তো সে তো 10 পিক্সেল পায়, এরপর আরও এক্সট্রা পাইলো 15 পিক্সেল, তাই না? এই যে দেখেন এখানকার গ্যাপ হেডিংয়ে যদি দেখাই যে সে 15 পিক্সেল পাইলো, তাতে তার কোনো অসুবিধা নাই। তো এটা হলো একটা শেয়ারিং, মার্জিন শেয়ারিং। এখানে বক্স মডেল যদি দেখাই, এখানে যে বক্স মডেল, এই হলো এদের পার্থক্য। আশা করি মার্জিনের বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এটা একটু ট্রিকি ছিল। তো এই ছিল মার্জিনের বিষয়। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা কি? এই যে আমরা একটা HTML ডকুমেন্ট বানালাম, তো সেটার সামনে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ ট্যাগ ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমি এখানে লিখলাম ল্যাং দ্বারা বোঝায় ল্যাঙ্গুয়েজটা কি? আমি বললাম ইয়ান, মানে এটা ইংলিশ। যদি রিফ্রেশ করি, কোনো চেঞ্জই হবে না, কিন্তু আমার ব্রাউজার বুঝতে পারছে যে এটা ল্যাঙ্গুয়েজটা হলো ইংলিশ। এখন ইংলিশ তো ব্রিটিশ আছে, ইউনাইটেড স্টেটস আছে, আমি বললাম ইংলিশ US। এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন চেঞ্জ হয়েছে না, কিন্তু ব্রাউজারকে বোঝানো হয়েছে যে ল্যাঙ্গুয়েজটা হলো, এই ডকুমেন্টের ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ US। আচ্ছা, আমি চাইলে বাংলাও ইউজ করতে পারি, বাংলার জন্য BNBD মনে হয়, আমার খেয়াল নেই, বাংলাটা খেয়াল নেই। HTML ল্যাং ভ্যালিউ ফর বাংলাদেশ, কীভাবে সার্চ করে বের করতে পারবেন। এই যে BN আর ল্যাঙ্গুয়েজ কোডটা মনে হয় BD, ইফ আই নট রং। এখান থেকে যদি খুঁজি, তো আমরা এখানে পাইছি বেঙ্গলি বাংলা BN পাইছি, কান্ট্রি কোডটা সম্ভবত BD, ইফ আই নট রং। তো ল্যাঙ্গুয়েজে কী কী থাকে? ল্যাঙ্গুয়েজে আমি ইংলিশটা দিয়ে দেখাই, EN/US। তো প্রথমটা থাকে ল্যাঙ্গুয়েজ, পরে থাকে সেই কান্ট্রি। তো আমি EN দ্বারা বুঝাইতেছি ইংলিশ, আর US দ্বারা বুঝাইতেছি ইউনাইটেড স্টেটস, মানে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এখন আমি যদি বাংলার ক্ষেত্রে দেখাই, BN, এখান থেকে হাইফেন হলো BD, ইফ আই নট রং, BD দ্বারা বাংলাদেশ, আর BN দ্বারা বাংলা। ল্যাঙ্গুয়েজটা হলো বাংলা, আর BD হলো বাংলাদেশ। তো এটা হলো ল্যাঙ্গুয়েজের কাজ। আচ্ছা, এখন আমি যে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, স্টাইল ট্যাগের মাধ্যমে সুন্দর করে দেখিয়েছি, স্টাইল ট্যাগ ইউজ করছি, এটার মধ্যে CSS ইউজ করছি, আমরা এটাও করতে পারি, বা আরেকটা যে কাজ করতে পারি, এটা একটু মুছে দিই, বা এটাকে Ctrl// দিয়ে এইভাবে কমেন্ট করে দিতে পারবো। কী করছি, প্রথমে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর কিবোর্ডে Ctrl// দিছি, শেষ, কমেন্ট হয়ে গেছে। এখন আর এই লাইনটা এক্সিকিউট হবে না। আমি যদি রিফ্রেশ করি, এই যে আর এক্সিকিউট হয় নাই। আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন, ইটস আপ টু ইউ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো স্টাইল। এখানে স্টাইল ট্যাগ দেখছি, এখন স্টাইল অ্যাট্রিবিউট আছে, তো এই ট্যাগের মধ্যে এইভাবে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করবো এবং লিখবো যে এইভাবে ভ্যালু দিতে পারবো, CSS ভ্যালুগুলো, কালার ইজ ইকুয়াল টু রেড। দেখেন সেম কাজ করছি, এখানে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করছি, একটা ইকুয়াল সাইন দিছি, হ্যাঁ, এতটুকু হলো স্টাইল অ্যাট্রিবিউট। এর মাঝখানে CSS ভ্যালুগুলো দিয়ে দিছি, এই যে কালার কোলন রেড, বা পরে এরপর আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক। সেম কাজ। এখন যদি রিফ্রেশ করি, এভাবে চলে আসছে। এভাবে আপনারা স্টাইল যোগ করতে পারবেন, মানে ট্যাগের মাঝখানে এভাবে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করবেন, তারপরে এইভাবে একটা ডাবল কোটেশন দেবেন। স্টাইল অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয় এটা আপনারা আশা করি আগে শিখে নিয়েছেন। এরপরে কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এভাবে ইউজ করে দেবেন, শেষ, চলে আসছে, শেষ। তো এইটা ছিল আমাদের স্টাইল নিয়ে আলোচনা। আর আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হলো অ্যাব্রিভিয়েশন কীভাবে লিখতে হয়। আচ্ছা, তো অ্যাব্রিভিয়েশনটা নিয়ে একটু আলোচনা করে দিই। আমি এখানে লিখলাম WHO। আমি রিফ্রেশ করে দেখুন WHO চলে আসছে, কিন্তু আমি WHO জানি একটা অ্যাব্রিভিয়েশন, তার একটা পুনরূপ আছে। তো এই পুনরূপটা কি, আমি সেটা এখন বের করব। তো পুনরূপটা দেখানোর জন্য আমি এভাবে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ইউজ করবো, এখানে ABBR, তারপর ট্যাগটা ক্লোজ করে দিব, মানে ABR ট্যাগের মধ্যে WSটা লিখলাম। আর এখানে আমরা যে কাজটা করবো, এখানে টাইটেল দিয়ে দিব, টাইটেল দিয়ে লিখবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো টাইটেলটা দিয়ে দিছি। কীভাবে কাজ করে, প্রথমে ABBR লিখবো, অ্যাব্রিভিয়েশনের শর্ট ফর্ম। এরপর আমরা একটা টাইটেল দিব, টাইটেলের মধ্যে লিখবো যে এটা পুনরূপটা কি, WHO পুনরূপ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর আবার ট্যাগটা ক্লোজ করে দিব, আর মাঝখানে সেই সংক্ষিপ্ত রূপটা লিখবো। এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ডট লাইন চলে আসছে, তারপর যদি এইভাবে কার্সর নিয়ে যাই, এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন লেখাটা চলে আসছে। তো এই ছিল ABBR এর কাজ। তো শেষ, এই ছিল আমাদের HTML নিয়ে যাবতীয় সকল আলোচনা।
তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, কমেন্টে জানাবেন আর কী ইমপ্রুভ করা যায়। তো আমি নোটটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সবার প্রতি শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।